আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আজকের পডকাস্টের গেস্ট হচ্ছে আমাদের সিপিএস একাডেমির স্টুডেন্ট মাহফুজ, যিনি হচ্ছে বিউবিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবং বর্তমানে স্বাধীন ল্যাবসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। সো আজকে আমাদের পডকাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে সে কীভাবে প্রিপারেশন নিছে, কীভাবে হচ্ছে ইন্টারভিউগুলো ভালোভাবে ক্র্যাক করছে, কী ফল্ট ছিল যার কারণে সে বিভিন্ন ইন্টারভিউতে প্রবলেম ফেস করছে, দেন কীভাবে নিজেকে রিকভার করছে, এই সব জার্নি এবং গাইডলাইন আমরা তার থেকে নিব ইনশাল্লাহ। সো মাহফুজ, ওয়েলকাম টু সিপিএস একাডেমি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সিপিএস একাডেমির টিমকে। ওকে, সো আমি অলরেডি একটা ছোট ইন্ট্রোডাকশন তোমার দিছি, তাও আমি চাই তুমি নিজের কিছু ডিটেলস বলো, তোমার ইন্ট্রোডাকশন বলো। ওকে ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে আমি ভাই তো অলরেডি বললো মাহফুজ মিয়া। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 25শে ডিসেম্বরে। হচ্ছে 2025 সালের সেপ্টেম্বরে আমি হচ্ছে স্বাধীন ল্যাবে জয়েন করি এজ এ ট্রেনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন হচ্ছে পার্মানেন্ট হিসেবে কাজ করতেছি স্বাধীন ল্যাবে। আলহামদুলিল্লাহ। ওকে, সো তোমার ইউনিভার্সিটি লাইফে তুমি মেনলি কী কী জিনিসে ফোকাস দিছিলা? কম্পিটিটিভ প্রোগ্রামিং কেমন করছিলা? আচ্ছা, আমার হচ্ছে ইউনিভার্সিটিটা শুরু হয় মেনলি করোনার পর, অর্থাৎ হচ্ছে বাইশের দিকে, একদম শেষের দিকে। দেন হচ্ছে ফার্স্ট ইয়ারে হচ্ছে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা আসলে ওইভাবে বুঝতাম না, বা কারো গাইডলাইনের মধ্যে ছিলাম না মেনলি। ফার্স্ট অফ অল হচ্ছে একাডেমিকেই ফোকাস ছিল একদম প্রথম মানে ফার্স্ট ইয়ার যদি বলি আর কি, পুরো পুরো ফার্স্ট ইয়ারটাই হচ্ছে একাডেমিক বিষয়ের উপর ফোকাস ছিল। দেন হচ্ছে সেকেন্ড ইয়ারে এসে হচ্ছে একটু একটু সিনিয়রদের কাছে বিললাম, দেন হচ্ছে যারা মোটামুটি একটু কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো তাদের কাছে একটু একটু মানে পৌঁছানোর চেষ্টা করতাম। দেন জিনিসটা আসলে মাথায় আসে যে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা কি, এবং আসলে আমাদের ক্যারিয়ারে কিভাবে এটা এফেক্ট করে। দেন তখন থেকে হচ্ছে টুকটাক একটু একটু প্রবলেম সলভিং এ ট্রাই করতাম। ফার্স্ট অফ অল হচ্ছে এই যেমন কোড ফোর্সেস, তারপর হচ্ছে হ্যাকার র্যাঙ্ক, বেজাস, এগুলোতে একটু একটু ট্রাই করতাম। আর তখন হচ্ছে দেখা গেল শুরুর দিকে, একদম শুরুর দিকে সবসময় হচ্ছে কোড প্রসেসে যখন প্রবলেম সলভ করতাম আর রেগুলার বেসিসে করেই যাইতাম, মানে ওভারঅল গাইডলাইনটা ছিল না, মানে বুঝতামই না যে আসলে কোন কোন প্রবলেম গুলো সলভ করলে আমার জন্য বেনিফিটেড হবে। জাস্ট সলভই করে যাইতাম শুরুর দিকে, আর একাডেমিক চালায় যেতাম পাশাপাশি। দেন হচ্ছে উম, তারপর হচ্ছে মেইনলি ইয়েতে জয়েন করা, যে সিপিএস একাডেমিতে জয়েন করা, যে জাস্ট একটু গাইডলাইনের, যখন বুঝতেছি যে আসলে আমার তো গাইডলাইনের অভাব। আমি মেইনলি আমার মানে কোন কোন টপিক গুলা শেখা দরকার, কোন কোন প্রবলেম গুলা সলভ করা দরকার, যেগুলো করলে হচ্ছে কোড প্রসেসে মোটামুটি ভালো একটা রেটিং উঠানো যায়। দেন হচ্ছে সিপিএস এ জয়েন করা। দেন রেগুলার বেসিসে ক্লাস করলাম শুরু থেকে, একদম বেসিক থেকে, সিপিএস একাডেমিতে বেসিক থেকে ক্লাস করানো হচ্ছে হয়তো। দেন আস্তে আস্তে একটু একটু ইমপ্রুভ হয়। দেন আমি হচ্ছে 24-এর শুরুর দিকে আমি হচ্ছে এই কোড প্রসেসে 24 না 25-এর শুরুর দিকে হচ্ছে এই কোড প্রসেসে পিউপিল র্যাঙ্ক, যেটা মাশাল্লাহ। র্যাঙ্কটা আসে। হ্যাঁ জি। আহ, তারপর হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে আবার হচ্ছে আপনার ইয়ে হয়, কি বলে এটাকে, এসডিপি টাইপের একটা কোর্স থাকে, যেখানে হচ্ছে মানে অ্যাকচুয়াল প্রজেক্ট ডেভেলপমেন্টের যে কাজটা হয় সেটা করানো হয়। তো আমাদের তখন থেকে এসডিপির কাজ শুরু হয়। তারপর হচ্ছে তখন একটু ডেভেলপমেন্ট রিলেটেড একটু নলেজ দরকার হয়। তো তখন আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা একটু কমে যায়, সময় কম দেওয়া হয়, একাডেমিক মেনটেন করতে হয়, তারপর আবার একটু একটু ডেভেলপমেন্ট শিখতে হয়। ওভারঅল হচ্ছে তখন একটু আসলে ফল করে আর কি, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম সলভিংটা মোটামুটি অনেকটা কমে যায় আর কি। মেইনলি আমার ফোকাস ছিল হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা করার জন্য যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম গুলো যেন একটু ভালো বিল্ড হয়, ভালো একটা নলেজ থাকে, যেটা হচ্ছে মেইনলি ইন্টারভিউ প্রসেসে কাজে লাগে। হুম, এই আর কি। এক্স্যাক্টলি। তো ওভারঅল কম্পিটিটিভ প্রোগ্রামিং এ মানে মিড রেঞ্জ বলা চলে আর কি। হুম হুম হুম। মোটামুটি পিপিল কন্টেস্ট হয়েছে অ্যাটেন্ড মানে করা, ইনাফ। ভার্সিটির যে ইন্টার ইউনিভার্সিটি যে কন্টেস্ট গুলো হইতো সেগুলোতে অ্যাটেন্ড করতাম। দ্যাটস ইট। বুঝতে পারছি। ওকে, এবার তোমার সম্পর্কে তো জানলাম এবং তুমি ইউনিভার্সিটি লাইফে কী কী করছো এটা সম্পর্কে জানলাম। একটু স্বাধীন ল্যাবস সম্পর্কে আমাদেরকে বলো।
আচ্ছা। স্বাধীন ল্যাব হচ্ছে মেইনলি মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি, যেটা হচ্ছে বাংলাদেশের পাশাপাশি ইন্টারন্যাশনাল আদার্স কিছু দেশগুলোতে হচ্ছে তারা রান করতেছে কোম্পানিটা। আর তারা মেইনলি কাজ করে হচ্ছে এআই ফার্স্ট ক্লাউড নেটিভ যে সফটওয়্যার গুলো, যেমন হচ্ছে আগের যে ব্যাকডেটেড যে সফটওয়্যার গুলো, এগুলোর কিভাবে অটোমেটেড করা যায়, মেইনলি হচ্ছে এআই ফার্স্ট আর কি বলা চলে। তারা ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, তারপর আইওটি, এই টাইপের কিছু কাজকর্ম করে। ও, নাইস এই আর কি। আইডিয়া। অর্থাৎ আগের যেগুলা ব্যাকডেটেড, আমাদের বিভিন্ন ব্যাকডেটেড ট্যাকে হুম, আছে, ওই জিনিসগুলোকে জি জি। মডার্ন ভাইবটা দিচ্ছে তারা। হ্যাঁ, যে হুম মডার্ন ভাইবটা দিচ্ছে, দেন হচ্ছে কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে ওভারঅল এখন যে পরিমাণের কস্ট হয় কস্ট কমিয়ে আনা যায়, হুম। মেনলি ওই দিকে ফোকাসড আর কি। এআই দিয়ে কোনো রকম অটোমেশন করে ওরা? হ্যাঁ হ্যাঁ, এআই দিয়ে অটোমেশন করে, দেন হচ্ছে এআই রিলেটেড কিছু প্রোডাক্টও আছে, তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে। আরো কিছু প্রোডাক্ট বিল করার ট্রাই করতেছে। এছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজকর্ম করা হয়। ও, দ্যাট মিনস ক্লায়েন্ট বেসড অ্যান্ড প্রোডাক্ট বেসড দুইটাই প্যারালালি চালাচ্ছে ওরা। হ্যাঁ, দুইটাই চালাচ্ছে। জোস, এরকম একটা ইন্ডাস্ট্রি আছে আমি আসলে জানতাম না। তুমি জয়েন করার পরই জানছি আমি স্বাধীন ল্যাবস। তারপরে ঘাটাঘাটি করে দেখছি যে এদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। তো বুঝতে পারছি তাহলে তো জোস, যে এআই অটো মানে ব্যাকডেটেড প্রোডাক্টগুলোকে এআই অটোমেট করা, তারপরে মডার্ন ভাইব দেওয়া, ক্লায়েন্টের কাজ করা, নিজেদের প্রোডাক্ট রেডি করতেছে। সো মাশাল্লাহ। এক্স্যাক্টলি। ওকে। তো তারপর হচ্ছে আমি জানতে চাইবো যে তুমি এই যে স্বাধীন ল্যাব সম্পর্কে কিভাবে জানছো এবং কিভাবে অ্যাপ্লাই করলা? আচ্ছা, আমি হচ্ছে আমার যখন আমার টোটাল 8 সেমিস্টার ছিল, 6 সেমিস্টার থেকে হচ্ছে আমি মেনলি শুরু করি যে একটু একটু অ্যাপ্লাই করব, ইন্টারভিউ দিব। দেন আমি অলওয়েজ হচ্ছে লিঙ্কডইনে কানেক্টেড ছিলাম। আমার হচ্ছে ফোর্থ ফিফথ সেমিস্টার থেকে আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা আমি মোটামুটি সাজানোর চেষ্টা করি। অন্যদের প্রোফাইল দেখি যে কারটা কেমন আছে, ওইভাবে দেখে দেখে ট্রাই করতাম অলওয়েজ। আর রেগুলার বেসিসে আমি লিঙ্কডইনটা হচ্ছে মোটামুটি বলা চলে, ফেসবুক যেমন ইউজ করি, লিঙ্কডইনটাও মোটামুটি অলওয়েজ ট্রাই করি। ডেইলি একবার দুইবার হইলো লিঙ্কডইনে যে একটু একটু ঘুরে আসার ট্রাই করি। সেরা। এখন এখনো ট্রাই করি আমি। দেন হচ্ছে এভাবেই হচ্ছে একদিন লিঙ্কডইনে হচ্ছে ওনাদের একটা রিক্রুটমেন্ট আসে, তো সেখান থেকে মেনলি হচ্ছে ওনাদের রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করা। সো লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করছো ডিরেক্টলি? লিঙ্কডইন থেকে, জি জি। সিভিটাও ওখান থেকে সাবমিট হয়েছে? সিভি হচ্ছে ওনাদের ডিরেক্ট হচ্ছে ইমেল দেওয়া ছিল, মেইলে হচ্ছে সিভি ওকে। সাবমিট করি। ওকে। জি। সো এটা যারা ভিউয়ার্স তোমাদের জন্য একটা লার্নিং, এটা আমি সবসময় বলি, দুইটা জিনিস, এক সিভি আর এক লিঙ্কডইন প্রোফাইল। কখনো লাস্ট সেমিস্টারে বা একেবারে জবে অ্যাপ্লাই করার আগে করে বানাইতে গেলে ধরা খাবা, কারণ তুমি জানবাও না তোমার উইকনেস কী কী। সো আর লিঙ্কডইন এক্স্যাক্টলি। কেন ইউজ করি? লিঙ্কডইন ইউজ করি কানেকশনের জন্য। এখন তুমি এক সপ্তাহ পর একটা জবে অ্যাপ্লাই করবে, এক সপ্তাহ আগে, এক সপ্তাহের মধ্যে তুমি কি কানেকশন বাড়াবা? এটা একটা ভালো টাইম নিয়ে পসিবল। লিঙ্কডইন প্রোফাইলটা বিল্ড করতে হয়, কানেকশনগুলো বিল্ড করতে হয়। কোথায় কী দিতে হবে, কিভাবে মানে ইন্ডাস্ট্রিগুলো লিঙ্কডইন প্রোফাইল তোমার কিভাবে দেখে। হুম। আর আমার কি কি উইকনেস আছে এগুলো আমি জানতে পারবো যদি আমি ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার বা এর আগে থেকে আমরা বিল্ড করা শুরু করি। তাহলেই তো আমি কন্টিনিউয়াস গ্রোথটা আমি দেখতে পারবো। অ্যান্ড সিভির ক্ষেত্রেও সেম জিনিস, যে আগে সিভি বানায় ফেলতে হবে, মানুষের দিয়ে রিভিউ করাইতে হবে এবং কন্টিনিউয়াসলি সিভিটা আপডেট করতে হবে। অ্যান্ড এগুলা কখনো লাস্ট সেমিস্টারে গিয়ে করে লাভ হয় না, টাইম পাবা না। সো ও যেটা করছে ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার থেকে সিভি অ্যান্ড লিঙ্কডইন রেডি করা শুরু করছে, তারপরেই তো সে কানেকশন বাড়ছে অ্যান্ড অফার, মানে ওই জব যে আসছে একটা, সেটার পাই গেছে, তাই না? জি ভাই, রাইট রাইট নাও যদি বলি আমার লিঙ্কডইনে মোটামুটি 5,000 প্লাস কানেকশন হয়ে গেছে। এছাড়া আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভাই, আহ, যদি মোটামুটি অনেকদিন লিঙ্কডইনটা ইউজেস থাকে, তাহলে কি হয়, আমার অ্যাক্টিভিটির উপর বেস করে হচ্ছে আমার কিন্তু জব জব নোটিফিকেশন গুলো আসে। এক্স্যাক্টলি। ঠিক আছে, যে এক্স্যাক্টলি আমি কি চাচ্ছি, তখন আরো ইজি হয়ে যায় যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিলেটেড একটা জব আসলো, তখন আমার কাছে নোটিফিকেশন চলে আসতেছে, আমারও খোঁজা লাগতেছে না। হুম হুম হুম। আর আরো অনেক ফিল্টারিং আর অপশন আরেকটা থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি যত বেশি অন্যদের পোস্টগুলোতে লাইক দিবা যেগুলো ইন্টারেস্টিং, এখানে তো আর কেউ উল্টাপাল্টা পোস্ট দেয় না, সবসময় জব রিলেটেড পোস্ট বা টেক রিলেটেড পোস্ট, বর্তমানে কি ট্রেন্ডিং চলতেছে, কোন স্ট্যাকের কি জিনিস ট্রেন্ডিং, কোন স্ট্যাকের কোন তোমার আসছে, ধরো ASP.NET
9 বের হয়েছে বা 10 বের হচ্ছে বা 8 বের হচ্ছে, কোনটাতে বেশি সাপোর্ট আছে, কোনটাতে নতুন ফিচার অ্যাড করা হয়েছে, এগুলো নিয়ে প্রচুর পোস্ট হয় লিঙ্কডইনে। সো এগুলো যদি আমি রেগুলার পড়ি তাহলে রেগুলার ট্রেন্ডের সাথে আমি আপডেটেড থাকবো। তারপর লাইকগুলো দিলে বা লাভ রিয়েক্ট দিলে ওইটা হচ্ছে যে গিয়ে আমার কানেকশনগুলো বাড়াবে, রাইট? সো আজকে ধরো তুমি একজনের পোস্টে লাইক দিছো, পরবর্তীতে তুমি একটা ভালো কিছু পোস্ট করছো, একটা ডিটেলস বা কোনো একটা টেক বা কোনো একটা প্রবলেম নিয়ে তুমি পোস্ট দিছো, বা তুমি কোড ফোর্সেসে পিউপিল হইছো, এটা নিয়ে পোস্ট দিছো। সো ওখানে গিয়ে ধরো কোনো একটা টেক ইন্ডাস্ট্রির একজন মানুষ লাইক দিছে, তাহলে সে যতজনের সাথে কানেক্টেড আছে তাহলে সবার কাছে ওখানে পৌঁছে যাচ্ছে এটা, কারণ এটা আমাদেরকে দেখায়। ফর এক্সাম্পল আমি তোমার পোস্টে গিয়ে লাইক দিয়ে আসলাম, তাহলে কিন্তু আমার সাথে যতজন ইনোসিসে জয়েন আছে, স্যামসাংয়ের যতজন জয়েন আছে তারাও দেখলো। সো তোমার একটা পরিচিতি বাড়বে প্রথম কথা। তারপরে তোমার কানেকশন বাড়লে সেখানে যারা যারা জব রিলেটেড পোস্ট দিচ্ছে সে জব পোস্টগুলো তুমি পাচ্ছ, সব কিছু আপডেটেড থাকবে যদি লিঙ্কডইনকে ইউজ করো। ও যেটা বলছে লিঙ্কডইনকে ফেসবুকের মতো ইউজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ জব পাওয়ার জন্য ফার্স্ট। জি জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে মানে লিঙ্কডইনের যে উপকারিতাটা সেটা বলি। লাইক আমি হচ্ছে যখন 7 সেমিস্টারে পড়ি তখন হচ্ছে এই চিটাগং এর একটা কোম্পানি, ওনারা হচ্ছে মেইনলি চিটাগং থেকে অপারেট করে। সেটা হচ্ছে ওনারা মেইনলি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু প্রোডাক্ট বানায়, ঠিক আছে, কন্টেন্ট জেনারেশনের জন্য এআই ইউজ করে। তখন যে ওই কোম্পানির হচ্ছে সিইও যিনি, উনি হচ্ছে আমাকে রিচ করে, ঠিক আছে, যে হচ্ছে আমাদের একজন মানে ওনাদের স্পেসিফিকেশন ছিল হচ্ছে এক্স্যাক্টলি জেঙ্গো ডেভেলপার লাগবে আর কি, মানে পাইথন জেঙ্গো নিয়ে কাজ করে। তখন আমার সাথে ডিটেলস কথা বলে, তখন আসলে আমি ব্যাকএন্ড রিলেটেড নলেজটা আমার ওইরকম ছিল না, ডেভেলপ ছিল না। আমি একবারে ফ্রাঙ্কলি ওনার সাথে সবকিছু শেয়ার করলাম, পরে বলতেছে যে তাহলে তো হচ্ছে না, আমি মোটামুটি আইডিয়া ছিল যে মোটামুটি ব্যাকএন্ড রিলেটেড নলেজ আপনার আছে, সো নেক্সট ইনশাল্লাহ কোন এক সময় আপনি ট্রাই করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বাট উনি নিজে থেকে হচ্ছে রিচ করে। এক্স্যাক্টলি। সো লিঙ্কডইনে আসলে প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো তারপর হচ্ছে ওকে, তো এখন ধরো তুমি তো ইউনিভার্সিটি লাইফে সিপি করলা, বাট স্টিল আমাদের ইন্টারভিউর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়। তুমি যখন অ্যাপ্লাই করার প্রিপারেশন নিচ্ছ বা মোটামুটি মাইন্ডসেট করছো যে এখন ইন্টারভিউ প্রিপারেশন নিবা, সো ওই ইন্টারভিউ প্রিপারেশনটা তুমি কীভাবে নিছিলা? আচ্ছা, ইন্টারভিউ প্রিপারেশনে যদি আসি ভাই, ওই যে ফার্স্ট অফ অল তো বললাম যে সিপি তে যখন আমি সিপি করতাম আসলে আমার মোটিভটাই ছিল ওইরকম, যে যেহেতু আমি বুঝতে পারছি আমার হচ্ছে ইন্টারভিউতে মোটামুটি আহ, বাংলাদেশের যে টপ যে কোম্পানিগুলো আছে সেগুলোতে জয়েন করতে গেলে মোটামুটি ডিএসএ নলেজ আমার থাকা লাগবে ভালো, ঠিক আছে, তারপর হচ্ছে প্রবলেম সলভিং রিলেটেড নলেজ থাকা লাগবে। তো তখন ওই মোটিভে আমি হচ্ছে মেইনলি স্টার্ট করি। বাট আমার এখানে আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল 6 সেমিস্টারে, আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল হচ্ছে ওই যে W3 ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আপনাকে মেবি আগেও বলছিলাম আমি কোনো একটা ক্লাসে। ওইখানে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে আহ, আমার তো প্রবলেম সলভিং নলেজটা দরকার আছে, পাশাপাশি কিছু কোম্পানিতে হচ্ছে এক্সট্রা কিছু নলেজ দরকার হয়, যেমন হচ্ছে ডাটাবেজ, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, তারপর হচ্ছে ওপি রিলেটেড নলেজটা খুব দরকার। সো আমি আমার ইউনিভার্সিটিতে দেখা গেল অনেক আগে কোর্সগুলো কমপ্লিট করে ফেলছি, বাট এখন আমার মানে জাস্ট হচ্ছে ডিএস এর উপর ফোকাস দিতে গিয়ে ওইগুলো মোটামুটি মানে ভোলার পথেই। তো তখন হচ্ছে দেখা গেল যে আপনাদের এই যে জব প্রিপারেশনের যে কোর্সটা, ওইটা ওইটা মেবি ওই টাইমেই লঞ্চ করা হয়েছিল। তখন আমি যে টপিক গুলো দেখলাম মোটামুটি সিএসসি এর যে মানে ফান্ডামেন্টাল যে নলেজটা দরকার, যেমন ওপি বলি, নেটওয়ার্কিং বলি, ডাটাবেস বলি, সিস্টেম ডিজাইন বলি, সবগুলোই দেখা গেল আছে, যেটা আমার জন্য মেইনলি দরকার। এছাড়া ডিএসও শেখানো হচ্ছে। দেন আমি হচ্ছে মেইনলি জয়েন করি ব্যাচ 1, যেটা জব প্রিপারেশনের, সিপিএস একাডেমির জব প্রিপারেশনের যে কোর্সটা। দেন মোটামুটি আমি আহ, তখন থেকে হচ্ছে মানে প্যারালালি তো হচ্ছে ডিএস এর ক্লাসও নেওয়া হইতো, আর এছাড়া হচ্ছে সিএসসি ফান্ডামেন্টাল যে ক্লাসগুলো হইতো। তো মোটামুটি আমি সবকিছুরই একটা প্রিপারেশন পাচ্ছি। হ্যাঁ, দেন যখন যে তোমার ক্ষেত্রে ইন্টারভিউ আমি একটা দিতে কথা গেছি। বলবো। হ্যাঁ, তুমি কিন্তু জি জাস্ট ক্লাসগুলো করো নাই, তুমি রেগুলারলি ওগুলাকে গিটহাবে তোমার কোডগুলো পুশ করা শুরু জি, করছিলে এবং ওগুলো তুমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের স্টুডেন্টদেরকেও প্রোভাইড করছিলা। সো তখন আমি জি জি আসলে এক্সপেক্ট করতেছিলাম কিছু একটা হবে ইনশাল্লাহ এই ছেলের, কারণ তুমি জি। সিপি ব্যাচে ছিলা, সিপি ব্যাচে ঢুকে পিউপিল পর্যন্ত হইছো, ঢাকা রিজিয়নালও জি। পার্টিসিপেট করছো আই গেস, রাইট? আমি হচ্ছে না, রিজিওনালে পার্টিসিপেট আচ্ছা করা হয় আচ্ছা, নাই। এমনি হ্যাঁ, ন্যাশনাল ফ্রিলি কন্টেস্টগুলোতে দিছো, যেগুলো ছিল। হ্যাঁ ন্যাশনাল হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট ন্যাশনাল এমনি গুলোতে। আইপিসিগুলো দিছো। সো ওইটা ঠিক আছে, একটা জি 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 একটা স্টেজ অ্যাচিভ করছো তুমি কোর্স নিয়ে।
নেক্সট যে আইপিসিতে জব ইন্টারভিউ কোর্সে দেখতেছি তুমি স্পেশালি ওই যে সিএস ফান্ডামেন্টাল যে জিনিসগুলো ওগুলার কোডগুলো তুমি গিটহাবে পুশ করা শুরু করছো অ্যান্ড আমাদের স্টুডেন্টদেরকেও দিছো। হ্যাঁ, সো ট্রেনাররাও দিচ্ছে এবং তুমিও করতেছো। জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে এফোর্ট দিচ্ছে ভালোই। সো তখনই বুঝতে পারছিলাম যে কিছু একটা হবে ইনশাল্লাহ। আমি যখন হচ্ছে সিপির কোর্সটা কন্টিনিউ করতাম তখনও হচ্ছে মানে যে প্রবলেম গুলো সলভ করতাম, যে টপিক গুলো শিখতাম এগুলো গিটহাবে রাখতাম, কারণ আমার নেক্সট ডে প্রিপারেশন নিতে ইজি হয়। ইন্টারভিউর হ্যাঁ, দেখা গেল 5 দিন আগে 10 দিন আগে আমার যে সময়টা থাকে তখন আমি খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে পারি। এই জন্য মেইনলি হচ্ছে গিটহাবে রাখা, গুছায় রাখা। এটা একটা ভালো ইয়া ছিল। হ্যাঁ, এটাই ছিল মেইনলি হচ্ছে মানে ফুল প্রিপারেশনের যে বিষয়টা জবের জন্য। ওকে, তারপর মানে মেইনলি তো তুমি প্রবলেম সলভিং করছিলা, বাট এছাড়াও যে এক্সট্রা টপিকগুলো লাগে লিঙ্ক লিস্ট, বাইনারি ট্রি, এগুলো আমাদের কোর্স থেকে জি জি, করছো। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড এক্স্যাক্টলি। সিএস, স্পেশালি সিএস ফান্ডামেন্টাল, ওখানেই কম্পিটিটিভ প্রোগ্রামাররা আটকায়। ডিএসএতে খুব একটা এদেরকে আটকানো যায় না, বাট সিএস ফান্ডামেন্টালে গিয়ে মারা খায়। কারণ আটকায় যাবে। হ্যাঁ, সো ওই জিনিসটাও তুমি এখান থেকে কভার করে ফেলছো আল্লাহর মতে। জি ওকে, জি, সো একসাথে এভাবেই হচ্ছে সবগুলো যে পেয়ে গিয়ে গেছি, সো ইজি হয়ে প্রিপারেশনটা গেছে। নিছো। বুঝতে পারছি। জি ভাই। সো এটাই যে আমাদের থেকে ফার্স্টে ইন্টারভিউর জন্য ডিএসএ তো কভার করতেই হবে, অ্যান্ড দেন আমাদের সিএস ফান্ডামেন্টালগুলো কভার করতে হবে। সো ও কোর্সে এটা ডিপেন্ড ভ্যারি করে এক একজনের ইয়ার উপরে। যদি তুমি নিজে নিজে আগাইতে চাও, স্টিল তুমি আমাদের কোর্স কারিকুলামে গেলে ওই টপিকগুলোর বাইরে আসলে আসে না যেগুলো আমরা কোর্স কারিকুলামে রাখছি। সো ওগুলো ফলো করে ইউটিউব থেকে বিভিন্নভাবে শেখা যায়। আর যদি তুমি একটা ওই যে একটা মেইনলি কোর্সের উদ্দেশ্য হচ্ছে একটা সিস্টেমে রাখা পোলাবেনদেরকে, একটা যে সিস্টেম পাওয়া, গাইডেন্সের মধ্যে রাখা কন্টেন্ট। ওই যে এখন তো এআই এর যুগ, এখন তো ইউটিউবের ভিডিও লাগতেছে না, চ্যাট জিপিটিতে দিলে তুমি সব কিছু শিখতে পারতেছো, রাইট? কিন্তু ওই যে একটা সিস্টেমের জন্য যদি দরকার হয় এটা কোর্স, আর কিছু না। সো আমাদের থেকে তাহলে ডিএসএ কভার করতে হবে অ্যান্ড সিএস ফান্ডামেন্টাল কভার করতে হবে। আচ্ছা, তুমি প্রজেক্ট মানে পার্সোনাল প্রজেক্ট বা এরকম কিছু কি করছো স্পেশালি? আচ্ছা আচ্ছা, প্রজেক্টের কথাটা যদি বলি, এই যে আমি বললাম না এসডিপি প্রজেক্ট গুলো, আমি হচ্ছে আহ, তখন মোটামুটি ব্যাকএন্ড নিয়ে একটু একটু ঘাটাঘাটি করতাম যেহেতু আমার লাগতেছে। তো আমি একটা কাজ করছি কি, যে আমি যেহেতু আহ, যদি আমি একাধিক অনেক প্রজেক্ট করি তাহলে সেম সেম জিনিস একটু একটু আসবে, মানে সেম সেম জিনিস যেমন ক্রুড অপারেশন গুলো বারবারই আসবে। আমি ট্রাই করছি যে আমার এসডিপি শুরু থেকে আমি যে প্রজেক্টটা করছি একদম লাস্ট আমার ক্যাপস্টোন পর্যন্ত আমি সেই প্রজেক্টটা নিয়ে আসছি, জাস্ট ইমপ্রুভ করে 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 ফিচার সেট করে 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 দেখা গেল এখান থেকে আমার হয়েছে কি আমার অ্যাডভান্স টপিক গুলো আমার মানে ব্যাকএন্ড রিলেটেড অ্যাডভান্স টপিক গুলো আমার শেখা হয়ে গেছে। সেরা। ইভেন ওই প্রজেক্ট দিয়ে আমাদের যে ইন্টার ইউনিভার্সিটি কিছু ইভেন্ট হয়, ওইখানে আমি হচ্ছে থার্ড পজিশনে আমাদের প্রজেক্টটা নিতে পারছিলাম। আরে মাশাল্লাহ, কি স্টেক ছিল? এটা হচ্ছে এই জ্যাঙ্গো দিয়ে, পাইথন জ্যাঙ্গো দিয়ে কাজ করা হয়েছিল। আর স্বাধীন ল্যাবসে এখন কিসে আসো? এখন জ্যাঙ্গোতে আছে। আরে তাহলে তো ঠিক আছে, একদম শুরুতে যেটা শিখছো ওইটাই কন্টিনিউ হচ্ছে। জি। আমার ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছিলো। ওই ইনোসিসের আগে আচ্ছা আমি আচ্ছা মার্ন স্টেক শিখছিলাম, ওইটা ইজি ছিল। সো ওইটা শিখছিলাম, পরে আমাকে যদিও বা অ্যাসাইন করছে ASP.NET-এ। এই জন্য তোমাদেরকে আচ্ছা আচ্ছা। কোর্সে আমি C# দিয়েই অবজেক্ট ওরিয়েন্টেড শিখাইছি, মানে ডিজাইন প্যাটার্ন এগুলো C# দিয়ে করার কারণ হচ্ছে আমি এটার লোক ওই জন্য। অ্যান্ড এই জন্য কিন্তু এবারে আমরা কিন্তু ইয়াও অ্যাড করে দিছি। হয়তো তুমি এখন তো কোর্স কন্টিনিউ করা হচ্ছে না, তুমি তো ইয়াতে জব নিয়ে বিজি আছো এখন আই গেস। আমি হচ্ছে মধ্যে দিয়ে একটা হ্যাঁ, গ্যাপ পড়ে গেছে, আমি হ্যাঁ। ইনশাল্লাহ আবার সো এখন ফুলদমে শুরু করবো। আবার এখানে অ্যাড করছি লাস্ট মান্থের দিকে, যেহেতু সিএস ফান্ডামেন্টালের ক্লাস বেঁচে গেছে, মানে আমাদের এখন আচ্ছা শেষ হয়ে গেছে মোটামুটি, ডিজাইন প্রিন্সিপালস প্যাটার্ন শেষ হয়ে গেছে। সো এখন ওগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা ASP.NET শিখাই দিচ্ছি অ্যাজ এ ব্যাক এন্ড প্রজেক্ট। কারণ প্রজেক্ট যেমন আজকে হ্যাঁ, একটা ক্লাস ছিল প্রজেক্ট দেখাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি প্রজেক্টগুলো দেখাই দিচ্ছি। কারণ দেখো ফ্রন্ট এন্ড মোটামুটি শেখা যায়, বাট ব্যাক এন্ডটা শেখাটা একটু বেশি টাফ। সো ব্যাক এন্ডেই তো আমরা সব অ্যাপ্লিকেশনগুলো মানে ওই যে প্যাটার্নগুলো সব অ্যাপ্লাই করি, বিভিন্ন ডিজাইন প্রিন্সিপালস অ্যাপ্লাই করি মোস্টলি। ফ্রন্ট এন্ড অবভিয়াসলি কমপ্লেক্স, সো আমরা ব্যাক এন্ড ফোকাস দিছি আর কি। সো ব্যাক এন্ডটা ASP.NET দিয়ে শেখানো হচ্ছে, যেহেতু C# ক্লিয়ার আছে ASP.NET শেখানো অত ঝামেলার হবে না। সো এটা কন্টিনিউ আচ্ছা হচ্ছে। সো এটাতে ওই যে যেটা বেনিফিট, যেমন কি তুমি যেটা বেনিফিট পাইছো ইয়ার থেকে, তোমাদের ভার্সিটির যে কি বলছো জি, প্রোগ্রামটা, এসডিপি কোর্স থেকে, হ্যাঁ, হ্যাঁ এসডিপি। ওইটাতে যে বেনিফিটটা পাইছো সেটা হচ্ছে মোটামুটি একটা হাই কোয়ালিটি প্রজেক্ট তোমার সিভিতে অ্যাড হয়ে গেছে, যেটা দিয়ে তুমি থার্ড পজিশনে গেছো। সো এখন জি সব স্টুডেন্ট জনে সব ইউনিভার্সিটি থেকে তো এই অপরচুনিটিসটা নেয়। ইভেন চিটাং ইউনিভার্সিটিতে এরকম কিছু নাই আসলে, আমার জানা মতে। এখন আছে কিনা জানি না, আমি ছিলাম যে তখন ছিল না। সো
ওই ক্ষেত্রে আমরা ওই প্রজেক্ট অ্যাড করাতে পোলাপাইন হচ্ছে সিভিতে এই জিনিসটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যাড করতে পারতেছে, প্রজেক্ট অ্যাড করতে হ্যাঁ পারতেছে। ভাই, তো বেটার। আর হচ্ছে এখানে একটা জিনিস ওই যে কপি করার বিষয়টা যদি না থাকে না, তাহলে বেটার প্রজেক্ট এখান থেকে বের করা যায়। অনেকে তো যে আমার একটা করছি তো আমি কপি করে চালায়া দিই, বাট আমি চেষ্টা হ্যাঁ, করছি, আমি এবং আমাদের টিম যারা ছিল একদম স্ক্র্যাচ থেকে একবারে অ্যানালাইসিস রিসার্চ থেকে শুরু করে যাবতীয় সবকিছু করে স্ক্র্যাচ থেকে বিল্ড করছি। এক্স্যাক্টলি। আসলে প্রত্যেকটা জিনিস আগে স্ক্র্যাচ থেকে শিখতে হবে, তাহলেই তুমি জানতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। ইভেন যারা এখন ডিরেক্টলি ভাইব কোডিং মারে এআই দিয়ে, সো ওদের দেখা যায় যে এক পর্যায়ে ইয়াটা কি প্রজেক্ট এক পর্যায়ে ওদের কন্ট্রোলের বাইরে চলে যায়, যে কী হচ্ছে না হচ্ছে আর বুঝে না। কিন্তু তুমি যদি একদম স্ক্র্যাচ থেকে শিখে আসো, তারপরে দেখতেছো যে একটা কাজ তোমার বারবার করা লাগতেছে, সেটা এআই দিয়ে করে ফেলো, প্যারা নাই তো। একবারে তো তখন সময় কিন্তু বাঁচানো যায়। তুমি করলা, করার পরে নিজে একটু কোডগুলো পড়ে নিলা যে কি কি হচ্ছে। একটা লাইন আসছে যেটা তুমি বুঝতেছো না, সেটা নিয়ে ঘাটলা। হ্যাঁ, অনেক সময় এআই আনঅপটিমাইজড কোড দিয়ে দিবে তোমাকে। অনেক সময় তারা হ্যাঁ কোয়েরি দিবে অবভিয়াসলি যে দেয়। আনঅপটিমাইজড বা কোনো মতে শর্টে করে দিছে, ঠিক আছে। সো তখন তোমাকে ওইটা ঠিকভাবে অপটিমাইজ করতে হবে, আদারওয়াইজ তোমার প্রজেক্ট স্লো হয়ে যাবে। কারণ কোয়েরি যদি একবার আনঅপটিমাইজড হয়ে যায়, তোমার ডেটাগুলো আসতে অনেক প্যারা খাবা, সময় লাগবে। অনেক সময় লাগবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে গিয়ে আমাদের ওই যে কাজ সলভ করা যায় কখন, ওই যে তুমি যেটা বলছো স্ক্র্যাচ থেকে যদি তুমি প্রজেক্ট করো। কারণ স্ক্র্যাচ থেকে যদি তুমি শুরু করো, এক পর্যায়ে এটা হবেই যে এক পর্যায়ে তুমি দেখতেছো এই কাজ আমি বারবার করতেছি, তখন ইজিলি বুঝতে পারবে যে কোথায় এআই ইউজ করতে হবে আমার। কিন্তু এখনকার পোলাপাইন হয়েছে গিয়ে যে সব জায়গায় এআই, যা হয় নাই তা দিয়ে তাতে এআই, তখন গিয়ে হচ্ছে গিয়ে পোলাপাইন ঝামেলাটাতে পড়ে। সো সবার উচিত হচ্ছে প্রজেক্টে স্ট্রেস থেকে কটা। এখন দেখো, যারা ভিউয়ার্স তোমাদেরকেই বলতেছি, তুমি হয়তো দুইটা জিনিস নিয়ে কনফিউশন হবা যে ও যে ইউনিভার্সিটিতে পড়ছে ওখানে একটা ভালো প্রোগ্রাম ছিল, বা যারা সিপিএস একাডেমিতে পড়তেছে তারা জব ইন্টারভিউ করছে, একটা প্রজেক্ট করতে পারতেছে, তুমি কি করবা? সো তোমার ক্ষেত্রে দুইটা অপশন। ফার্স্ট, ইউনিভার্সিটি লাইফে আমাদের প্রচুর কোর্স আছে যেখানে ভালো প্রজেক্ট দিতে হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স থাকে, আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স থাকে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে, তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বা রিলেটেড ওয়েব ইঞ্জিনিয়ারিং টাইপের কোর্স থাকে। সো এই কোর্সগুলোতে তুমি ভালোভাবে প্রজেক্টটা করে জমা দাও তোমার ফ্রেন্ডদের সাথে, হাই কোয়ালিটি ভালো মানের কয়েকজনকে একসাথে নিয়ে তুমি প্রজেক্টটা করো। সো প্রজেক্টটা যদি তুমি ইউনিভার্সিটির জন্য তোমাকে এমনিতেই জমা দিতে হবে, আদারওয়াইজ তুমি ফেল করবা, ল্যাবে ফেল করাই দিবে। সো এটা থেকে যদি বাঁচতে হয়, তোমার থেকে একটা ভালো প্রজেক্ট রেডি করে জমা দিতে হবে। আর যদি এটা রেডি করতে পারো, তাহলে তোমার জন্য ইন ফিউচার তোমার সিভিতে দেওয়ার জন্য তো প্রজেক্ট রেডি হয়ে গেছে, লাস্ট মোমেন্টে অনেক গিয়ে কাজ আরেকটু হবে। ইমপ্রুভ করবে আর কি। যেমন কি ও বলছে যে ও প্রজেক্ট চেঞ্জ করে নাই, একটা প্রজেক্ট নিছে, সেটা শেষ পর্যন্ত সে গেছে। সো বোঝাই এটা আমার যাচ্ছে সিভিতে এখন এই প্রজেক্টে আছে ভাই, এটা দিয়ে আমি হচ্ছে আমার জব মানে মোটামুটি ক্র্যাক করতে পারছি ঠিকঠাক এক্স্যাক্টলি। এখন এটা আমি। এটা অবভিয়াসলি একটা হাই কোয়ালিটি প্রজেক্ট হবে যেটা তুমি লাস্ট পর্যন্ত করতেছো, তোমার প্রজেক্ট চেঞ্জ হয় নাই। তোমার যত নলেজ আছে, যত রকমের বেস্ট প্র্যাকটিসেস তুমি শিখছো, সবগুলো একসাথে অ্যাপ্লাই করছো তুমি এখানে, তাই না? সো এই জন্য জি। এটা এত গুড কোয়ালিটি প্রজেক্ট। সো তোমাদেরও উচিত যে এভাবে 10-20টা প্রজেক্ট এআই দিয়ে না করে বা এমনি এমনি না করে, হালকা মোস্ট অফ দ্য প্রজেক্ট হয় গিয়ে যেটা জাস্ট একটা ফ্রন্ট এন্ড তোমাদের। আমি সিপিএস একাডেমির জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করছিলাম। সো ওখানে যে সিভিতে যে প্রজেক্টগুলো আসছে, সে প্রজেক্ট সবগুলো জাস্ট ফ্রন্ট এন্ড, সুন্দর ইউআই আছে এবং বুঝাই যাচ্ছে এটা এআই দিয়ে মারছে সে, আর কিছু নাই। আচ্ছা। কাজের কাজ কিছু করে না। কিছু প্রজেক্ট আসছে খুব ভালো, তারাই সিলেক্টেড হয়েছে দিন শেষে। হ্যাঁ, মানে আমরা তো মেইনলি স্টিল ডিএসএ ফোকাস ছিলাম, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে ওদের উপর বেশি ফোকাস ছিলাম। স্টিল হালকা পাতলা প্রজেক্টও দেখছি। সো প্রজেক্টের মধ্যে দেখা যাচ্ছে যা অনেকেই পাইছে যারা সিপিও ভালোভাবে করছে, প্রজেক্টটা সুন্দর করে করছে। প্রজেক্টের ইউআই ইম্পর্টেন্ট না, প্রজেক্ট কী কাজ করতেছে, কী প্রবলেম সলভ করতেছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, সো ইউআই তো ইউআই ইউএক্স ডিজাইনার ডিজাইন করবে, আমি করবো না, আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার করবো না। আমার প্রজেক্ট ইউআই জাস্ট দেখার মতো মোটামুটি ভালো আছে, এতটুকু হইলো। কিন্তু আমার হইতে হবে আমার ফাংশনালিটি কি, আমার কোড কতটুকু অপটিমাইজড, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয়, সেই দিকে ফোকাস দিতে হবে। আরেকটা জিনিস, এখন মোটামুটি সবাই বিভিন্ন জায়গায় কোর্স করতেছি, মোস্ট অফ দ্য পোলামেন কোর্স করতেছে। সো কোর্সে যে প্রজেক্টটা তোমাকে করাচ্ছে, হুবহু ওই প্রজেক্টটা বা অ্যাসাইনমেন্টে তুমি যে বাসায় প্রজেক্টটা দেওয়াটা করতেছো, ভুল। এই প্রজেক্টটা হুবহু বসায় দেওয়াটা বেশি বড় ভুল।
সবাইকে বলতেছি এক্স্যাক্টলি। এই কাজটা করিও না, এই কাজটা আমি দেখছি আমার এখানে অ্যাপ্লাই করছে, আমি বলে দিতে পারতেছি এ কোন জায়গায় কোর্সটা করছে। এটা কেন হবে তোমার সাথে? মানে একদম হুবহু কেমনে ইউআই কেমনে হুবহু মিলে, মানে একই প্রজেক্টের নামও সেম, ইউআইও সেম, হ্যাঁ, কালার কম্বিনেশনও সেম। সো সব এভরিথিং। এটা এটা খুবই বাজে জিনিস। তুমি কোর্সে প্রজেক্ট করবা যেটা, সেটা নিজে শেখার জন্য, পরবর্তীতে নিজের একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ তোমার থেকে এটা মাথায় রাখতে হবে, তুমি যেরকম করছো, তোমার কোর্সে যারা কোর্সমেট ছিল তারাও করছে, তারাও সাবমিট দিছে অ্যাসাইনমেন্টটা, সে অ্যাসাইনমেন্টটা কেন তুমি সিবিতে দিবা? কারণ কোর্স থেকে তো ইনস্ট্রাকশন সেম আসছে সবার কাছে, সে এই ভুলটা কেউ করবা না। তোমরা কোর্স থেকে শিখবা, অ্যাসাইনমেন্ট করবা, এবং কি নতুন করে নিজের মতো করে সেই আইডিয়াগুলো, সেই নলেজগুলোকে অ্যাপ্লাই করে প্রজেক্ট বানায়, সেটা সিভিতে দিবা, যাতে প্রজেক্টটা ইউনিক হয়, যাতে করে তোমার প্রজেক্ট দেখেই বলে দিতে না পারে যে এই ছেলে এই জায়গায় কোর্স করছে। সো এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আমাদের, সেটাই। প্রজেক্টগুলো ইউনিক হইতে হবে। দেন হচ্ছে দেন হচ্ছে আবার এই অনেকে মনে করতে পারে যে হচ্ছে এক্সিস্টিং প্রজেক্ট ইউনিক হইতে হবে। এক্সিস্টিং প্রজেক্টও যদি নিজ থেকে করা হয় বা মোটামুটি নিজের অনেক বিল্ড আপ হয়। দরকার হলে ক্লোন করুক না, একটা হ্যাঁ এক্স্যাক্টলি। ফেসবুকের ক্লোন রেডি করো। তুমি যদি এই যে পোস্ট দেওয়া, রিয়েক্ট দেওয়া, মেসেজিং করা, এগুলো ইমপ্লিমেন্ট করতে পারো, যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। ক্লোন প্রজেক্ট হোক, কিন্তু নিজের থেকে করতে হবে, যাতে করে তো আরেকটা ঝামেলা আছে নিজের থেকে না করলে, সেটা হচ্ছে তোমার সিভি নিয়ে কথা বলবে, তোমার প্রজেক্ট নিয়ে ইন্টারভিউতে কথা বলবে, তখন মারা খাবা, কিছু বলতে পারবে না নিজের প্রজেক্ট নিয়ে। এই তো। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। সো তোমার প্রিপারেশন সম্পর্কে আমরা যা যা তিনটা জিনিস, একটা হচ্ছে ডিএসএ, দেন সিএস ফান্ডামেন্টাল এবং প্রজেক্ট, এই তিনটা আমরা করছি। অ্যান্ড আবার প্রজেক্ট যখন শব্দটা আসে তখন আমরা চিন্তা করি একদম হাই কোয়ালিটি হাই স্ট্যান্ডার্ড কোনো প্রজেক্ট লাগবে সিভিতে দিতে হলে, এটাও না। যা আমরা ইউনিভার্সিটি লাইফে শিখাই, আমাদেরকে ডিজাইন প্যাটার্ন ইউনিভার্সিটি লাইফে শিখাই, ডিজাইন প্রিন্সিপালসগুলো শিখায়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংগুলো শিখায়, এইগুলো অ্যাপ্লাই করতে পারার মতো প্রজেক্ট, দ্যাটস ইট। যাতে কনফিডেন্টলি বলতে পারো এগুলো আমি নিজে অ্যাপ্লাই বেসিক করছি। নলেজটা যেন বিল্ড হয়, যে হ্যাঁ, বেসিক নলেজ। এক্স্যাক্টলি, বেসিক নলেজ, কারণ একদম ব্যাকএন্ড, অ্যাডভান্স আমার কিছু না। ব্যাকএন্ড করতে গেলে কিন্তু আমার নেটওয়ার্কিং এর নলেজও কিন্তু আমার লাগে। হুম হুম হুম। ডিবিএস ডাটাবেজের যে নলেজ ডাটাবেজে, সেটাও লাগে, হ্যাঁ, সিস্টেম ডিজাইনের নলেজ লাগে। মানে ব্যাকএন্ডের বেসিকটা যদি আমি যাই তাহলে আমার আদার্স প্রিপারেশনটাও হচ্ছে। পাশাপাশি এক্স্যাক্টলি, তো সিপি আছে ডিএস এর জন্য। এক্স্যাক্টলি। সো এটা তোমরা ইউনিভার্সিটির প্রজেক্টগুলো করার সময় করতে পারো, ইউটিউব থেকে দেখে শিখতে পারো, জিপিটি ইউজ করে শিখতে পারো, তারপরে কোর্স করে শিখতে পারো, যেটা তোমার খুশি, যেটা তোমার সুবিধা। বাট রিসোর্সের এখন অভাব নেই। ইভেন যে স্ট্যাকে করতে যাচ্ছে সেই স্ট্যাকের ডিটেলস ডকুমেন্টেশন আছে। আমাদের পোলাপানের একটা বড় ভুল হচ্ছে ওরা ডকুমেন্টেশন হাত দেয় না। পরে না একদম। সবচাইতে হাই কোয়ালিটি রিসোর্স কোনো একটা স্ট্যাকের, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। যে কোনো ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করাবে ডকুমেন্টেশন পড়ায়, কারণ একটা ইউটিউব ভিডিও দেখে তুমি বেসিক আইডিয়াটা নিতে পারবা, কিন্তু যদি ইনডেপথ যাইতে হয় ডকুমেন্টেশন পড়া লাগবে। সো ডকুমেন্টেশন পড়ার অভ্যাস করতে হবে তোমাদের। যতই এআই ইমপ্রুভ হোক, যতই কিছু হোক, ডকুমেন্টেশনের উপর কিছু নেই। এআইও ট্রেন্ড হয়েছে ডকুমেন্টেশন থেকে। এক্স্যাক্টলি। ওকে। ডকুমেন্টেশনের কথা যদি বলি ভাই, আমি হচ্ছে মানে এতটা ফলো করতাম না, বাট আমি যখন জয়েন করি কোম্পানিতে তখন মানে উম, যখন আমি রিসোর্সের কথা মানে জাস্ট আমার চাইতাম, তখন সবার আগে প্রিফার করতে হচ্ছে ডকুমেন্টেশনটা। এক্স্যাক্টলি। কারণ এটা ছাড়াও এটা আমাকে যে নলেজটা দিবে, আদার্স ইউটিউব ভিডিও বলি বা আদার্স কিছু বলি, সেই নলেজটা ওইখান থেকে অ্যাকচুয়ালটা আসবে না। হ্যাঁ, কারণ যে আমাকে শেখাচ্ছে সে তো ওইখান থেকে শিখে এসে আমাকে এক্স্যাক্টলি, শেখাচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যদি একজন বিগিনার ফার্স্ট টাইম শুরু করতেছে, তার থেকে অবভিয়াসলি আগে ভিডিও দেখা আসা উচিত, তাহলে বেসিক একটা ফুল আইডিয়া সে পাবে। কিন্তু এরপরে যদি নলেজ গ্যাদার করতে হয়, ডকুমেন্টেশন, এর উপরে কিছু নেই। Exactly, এই exactly. ওকে। সো তোমার তো প্রিপারেশন সম্পর্কে শুনলাম, তারপর ইন্টারভিউ কল পাইছো, এরপরে যদি বলি যে আচ্ছা তোমার সিভি সম্পর্কে যদি একটু বলতা, সিভির স্ট্রাকচারটা কীরকম ছিল, কী কী ছিল সিভিতে? আচ্ছা, সিভির কথা যদি আসি ভাইয়া, ফার্স্ট অফ অল যে আমি যখন ওই মোটামুটি লিঙ্কডইন সাজাইতাম তখন থেকেই সিভি গুলো একটু একটু জেনারেট করার চেষ্টা করতাম। যা যা আমার নলেজে ছিল আমি এড করতাম, ঠিক আছে। বাট আমি তখন থেকে সিভি গুলা ড্রপ করা যখন শুরু করি, আসলে কল পাইতাম না, এক্স্যাক্টলি কল পাইতাম না একটাও না। তো আমার মনে আছে আপনাদের এই সিপিএস একাডেমিতে জয়েন করার পরে আমি হচ্ছে দুইবার আপনাকে দিয়ে রিভিউ করাইছি আমার সিভি।
আচ্ছা ঠিক আচ্ছা। আছে, দুইবার আপনি রিভিউ দিছেন, রিভিউ আপনার ফার্স্ট অফ অল হচ্ছে কিছু চেঞ্জেস লাগবে, সেটা আমি চেঞ্জ করলাম, আবার আপনাকে দিয়ে দেখানো হয়েছে, আপনি ফাইনাল করলেন যে মোটামুটি এখন একটু স্ট্যান্ডার্ড। আসলে ভাই সিভিটা আসলে খুব ম্যাটার করে। সিভি মানে আমার সিভিটা কি কি আছে না আছে, কারণ একটা সিভি আমাকে ডিফাইন করতেছে যে আমি কি, হ্যাঁ আমার চার এক্স্যাক্টলি। বছর বা পড়াশোনার লাইফটা আমি কি করছি। তো ওই রিভিউর পরে আমি যখন সিভি গুলো ড্রপ করা শুরু করছি, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেকগুলো জায়গা থেকে কল আসছে, অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিছি। তো সিভির ক্ষেত্রে আহ, আমার হচ্ছে আপনার রিভিউটা মেইনলি আসলে আলাদাভাবেই বলতে হয়। আপনি যে রিভিউটা করছেন সেটা আসলে আমার জন্য খুব কাজে লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আমার রিভিউটা হইলো কাজে আসলো। সো সো আমার না মানে যদি বলা যায় যে আমি বা আমার লেভেলের যত মানুষ আছে ইন্ডাস্ট্রিতে যারা এক্সপিরিয়েন্সড, তাদের সবার রিভিউটাই এরকম হাই কোয়ালিটি হবে। কিন্তু ওই যেরকম আমার কাছে রিচ করছে রিভিউর জন্য, সো তোমাদের সবাইকেও কারো না কারো কাছে গিয়ে রিচ করতে হবে। এখানে লজ্জার কিছু নাই। তোমার সিভি একজন এক্সপিরিয়েন্স মানুষকে দিলে যে কেউ ইজিলি রিভিউ করে দিবে। রিভিউ আমরা করে দিবেন। সবাই এটাকে পজিটিভলি নিই। হেল্প করাটা আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরকে হেল্প করা শেখায় অলওয়েজ, সেটা যেই হোক, সে আমার নিজের স্টুডেন্ট হোক, আমার ইউনিভার্সিটির জুনিয়র হোক, বা লিঙ্কডইনের কোনো কানেকশন হোক। সো দুইটা জিনিস, একটা আরেকটা হচ্ছে রেফারের ক্ষেত্রে সবাই সবাইকে ট্রাস্ট করতে পারে না, কারণ রেফার করতে হলে তোমার একটা কোয়ালিটি থাকতে হবে আমি তোমাকে রেফার করার জন্য। সো তোমার মধ্যে যদি ওই কোয়ালিটি না থাকে আমি করতে চাইবো না। কিন্তু সিভি রিভিউ এটা সবাই করে দিবে, যাকে দিবা সেই রিভিউ করে দিবে। সো ও আমার থেকে করে নিছে, তুমি তোমার পরিচিত যে কোনো সিনিয়র ভাই হোক, যে কেউ হোক, তাদের থেকে করো। আর কাউকে না পেলে আমি আসি, আমাকে লিঙ্কডইনে তোমার সিভিটা দিও। আমি মাঝখানে একটা প্রোগ্রাম করতে চাইছিলাম এরকম যে সিভি রিভিউ করব, বাট সিভি ও এত বেশি ড্রপ হয়েছিল আমি আর রিভিউ করার পাই নাই। তো সবাইকে সবার জন্য একটা গ্লোবাল ভিডিও বানাইছিলাম যে এভাবে করে সিভি বানাইতে হবে, এটা দিয়ে সিভিটা রেডি করে আমাকে লিঙ্কডইনে দেন, সবাইকে বলছিলাম। তো অনেকেই দিছে, অনেকের সবারটা রিভিউ করে দিছি। সো এখন আমি বলবো যদি কাউকে না পাও রিভিউ করার জন্য, আমাকে লিঙ্কডইনে দাও, আমি রিভিউ করে দিব। আমি সবসময় রিভিউ করি, আমার মজা লাগে সিভি রিভিউ করতে। আর এখন বেশি টাইমও লাগে না রিভিউ, অনেক বেশি রিভিউ করছি, দ্যাটস ওয়াই আমাদের সিপি ব্যাচের যতগুলো স্টুডেন্ট আছে, জব ইন্টারভিউ কোর্সের যতগুলো স্টুডেন্ট আছে, আর লিঙ্কডইনে যতগুলো পরিচিত আছে বা অপরিচিত, আমি এত মানুষের সিভি রিভিউ করছি যে আমি তাদেরকে চিনিও না, এরকমও রিভিউ করছি। সো অনেক সময় দেখা যায় যে একজন একটা রিভিউ করছে, পরে সে কনভারসেশনটা স্টার্ট করতেছে ওই আগের বেসিসে। এখন আমি কিছু বুঝতেছি না সে কী বলতে চাচ্ছে, মানে অনেক আগে কথা বলছি, এখন এসে ওই আগের বেসিসে কথা বলছে। তখন আমি আবার পুরোটা বুঝে নিই যে আসলে আগে কী কী হয়েছিল, আগে কী কী রিভিউ দিছে, এখন কী কী রিভিউ করতে হবে। সো সিভিটা তোমার সবার থেকে মোটামুটি একটা ভালো কারো থেকে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আবার তোমার ফ্রেন্ড বা অন্য কারো থেকে না, উল্টাপাল্টা রিভিউ দিয়ে ফেলে। আমি এরকমও দেখছি যে আমার কাছে একজন আসছে সিভি নিয়ে, যে তার কোনো একটা পরিচিত তাকে এটা রিভিউ করে দিছিল এবং সে বলছিল যে এটা সিভিটা ঠিক আছে, তাকে বলছিল, কিন্তু অ্যাপ্লাই করতেছে হচ্ছে না। তা আমি তারপর সিভিটা ওপেন করে দেখে আকাশ থেকে উঠছে, আমি বলছি কী ঠিক পাইছে এখানে, কোনো স্ট্রাকচার নাই তোমার সিভিতে, কোনো ইনফো আমি খুঁজে পাচ্ছি না, গুরুত্বপূর্ণ ইনফো একটাও খুঁজে পাচ্ছি না। সো তোমার আবার সিভি 2 পেজের ছিল। তাই বললাম যে এখানে কিছু তো ঠিক নেই। তারপর আমি তারটা আবার রিভিউ করে দিছি, রিভিউ করে তারটা 1 পেজে বানাইতে বলছি, যেটা তোমাদেরকে যেগুলো বলতাম যে লেটেক্সে করতে হবে, 1 পেজে করতে হবে, সিরিয়ালটা হইতে হবে যে এডুকেশন, দেন কম্পিটিটিভ প্রোগ্রামিং, দেন প্রজেক্ট, দেন স্কিলস, দেন এক্সট্রা কারিকুলার, এই সিরিয়ালে। তো ওইটা করে দিছি। তারপরে সে আবার নক করছে, নক করে বলছে ভাই এখন রেগুলার কল পাচ্ছি। তো এই সিভিটা যে গেম চেঞ্জার। আমাদের একটা স্টুডেন্ট আছে সজীব, ও ও হচ্ছে পাঠাওয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি। সো ওর সাথেও পডকাস্ট করছিলাম। সো সে একটা কথা বলছে যে ভাই সিভি নিয়ে আমাদের সিরিয়াস হওয়া উচিত, কারণ যখন কোনো কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করি 4-5 হাজার মানুষ একসাথে অ্যাপ্লাই করতেছে, ওই 4-5 হাজার স্টুডেন্টের সাথে ফাইট করে খালি আমার সিভি। ওখানে আমি আমার স্কিল শো করতে পারতেছি না, আমি তো চাইতেই পারতেছি না, আমি তো অ্যাপ্লাই করছি আমার সিভি দিয়ে। এই সিভি আমাকে ওই 4-5 হাজার ছেলের সাথে ফাইট করে আমাকে ইন্টারভিউ কল নিয়ে দিবে। তো সিভিটাও এরকম হাই কোয়ালিটি হইতে হবে। হাই কোয়ালিটি বলতে তোমার একদম অনেক বেশি স্কিল থাকতে হবে এটা না, কিন্তু এমনভাবে বানাইতে হবে যাতে তোমার সব ইনফো পড়তে পারা যায়। যেমন কি ও পোর্টফোর্সেস পিপল, সেটা যদি সে হাইলাইট না করে তাহলে আর পিপল হয়ে লাভ কি, সেটাই তো। তাই না? আমি এমনও হয়েছে ওয়ার্ল্ড ফাইনালিস্টের সিভি রিভিউ করছি, আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট। আমি আগে থেকে জানি সে ওয়ার্ল্ড ফাইনালিস্ট, তার সিভিতে ঢুকে আমি খুঁজতেছি কোথায় লিখছে, আচ্ছা। নাই, ওয়ার্ল্ড ফাইনালিস্টই লিখে নাই। তার কোড ফোর্সেস
এত হাই কোয়ালিটি রেটিং এটা কোন এক জায়গায় লুকায় আছে। আমি তাকে বলতেছি যে কারণ সে আমাকে মেসেজ দিছে ভাই কল পাই না। আমি বলছি কী কল পাই না, ওয়ার্ল্ড ফাইনালিস্ট কেমন কল পায় না? পরে দেখি সিভিতেই লেখা নেই সেটা। কোড ফোর্সেস প্রোফাইল একদম কোনায় লুকায় আছে, যেটা কোনো এইচআর খুঁজেও বের করতে পারবে না। সো তারটা আপডেট করাইছি। সো এরকমই হয় যে আমরা আমাদের স্কিল থাকা সত্ত্বেও আমরা সিভিটা এমনভাবে বানাই যে আমাদের স্কিলগুলো শো হয় না। সো এটা নিয়ে আমাদের অনেক বেশি অ্যালার্ট হওয়া উচিত। তো ওকে, সো তারপর এছাড়া ভাই হচ্ছে আরেকটা বিষয় আমি এড করি, সেটা হচ্ছে মানে নিজের একটা কনফিডেন্টও বাড়ে। আমি আমি আগে হচ্ছে কল পাইতাম না, ঠিক আছে, যখন আপনার কাছ থেকে রিভিউ করলাম, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ এখন স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তখন আসলে যখন অ্যাপ্লাই করতাম আমার কাছে মনে হইতো আজকে কল পাচ্ছি না, তাহলে মনে হয় কালকে ওনারা মেল করবে, ঠিক আছে, আমার কাছে এমন মনে হইতো তখন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পরেই। সো আমার মনে হয় কনফিডেন্টও বাড়ে, যে আমি এবার একটু কনফিডেন্ট যে আমার সিভিটা ঠিক আছে, আমার আমার নলেজ নিয়েও আমি কনফিডেন্ট। তখন নিজের কাছে মনে হবে হলো যে আমি আজকে পাচ্ছি না, কালকে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, স্ট্রাকচারটা কিরকম ছিল? আর স্ট্রাকচার হচ্ছে আমি ফার্স্টের দিকে আমার হচ্ছে এই প্রবলেম সলভিং গুলো রাখছি, দেন হচ্ছে আমার যে অ্যাচিভমেন্ট গুলো ছিল সেগুলো রাখছি, আর দেন হচ্ছে আমার প্রজেক্ট এড করছি, তারপর এডুকেশন, তারপর হচ্ছে কিছু এক্সট্রা কারিকুলাম। এইভাবে মাঝখানে কি সাজান বলছিল সাজান ওই প্রজেক্টের পর? প্রজেক্টের পর হচ্ছে আমার যে আমার যে এডুকেশন। এডুকেশন যেটা ও আছে সেটা আমি এড করছি ওকে ওকে ওকে, একটু তারপরে পরে এরপর রাখছি তো। স্কিলস। হ্যাঁ, এরপর হচ্ছে স্কিলস, দেন হচ্ছে এক্সট্রা কারিকুলাম হ্যাঁ, যেগুলো আর এক্সট্রা কি। কারিকুলার লাস্টে, তবে এক্সট্রা কারিকুলার থাকা হুম, খুবই ভালো। তোমার কি ছিল এক্সট্রা জি। কারিকুলার? এক্সট্রা কারিকুলার বলতে আমার ছিল আমার মোটামুটি আমাদের ইউনিভার্সিটির ক্লাবের অ্যাক্টিভিটিতে ছিলাম। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি গুলো যেমন আই ট্রিপল কম্পিউটার সোসাইটি, যেটা ওইখানেও ছিলাম। এছাড়া ফার্স্টের দিকে আইসিপিসি এর কিছু ভলান্টিয়ারিং করা হয়েছিল একদম ফার্স্টের দিকে আমার ইউনিভার্সিটি। তখন আসলে আমি প্রবলেম সলভিং জিনিসটা আসলে আমার মাথায় তখন থেকেই, মানে আইসিবিসি তে ভলান্টিয়ারিং করার পর থেকেই মেনলি আমার মাথায় ঢুকছে যে আসলে জিনিসটা কি, প্রবলেম সলভিংটা কি, কম্পিটিটিভ প্রোগ্রামিং কি। সো এইগুলো অ্যাড করা হয়েছে আর কি। নাইস, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই যে আমাদের যেটা স্ট্রাকচার করছে এটা খুবই জোস ছিল। ফার্স্টে সিপি করছে, কম্পিটিটিভ জি, প্রোগ্রামিং, অ্যান্ড দেন হচ্ছে আমরা অ্যাচিভমেন্টসগুলো হাইলাইট করছি, দেন আমরা প্রজেক্ট হাইলাইট করছি। প্রজেক্ট কয়টা দিছে? একটাই? প্রজেক্ট একটাই। ওই একটা সেরা প্রজেক্ট ওইটাই? একটাই। আরে আর সেরা। ইন্টারভিউতে কোয়েশনও করা হয়তো হলে এই প্রজেক্ট নিয়ে মোটামুটি আমার 8-10 মিনিট কেটে যেত প্রজেক্টের উপরেই। হ্যাঁ, এটা ভালো করবেই। কথা বলতে পারতাম, প্রজেক্ট নিয়ে কথাও বলতে পারতাম, যেহেতু আমি স্কেচ থেকে করা হয়েছে। সো এটুকু হেল্পফুল তারপরে ছিল। হচ্ছে আমাদের এডুকেশন, এবং এডুকেশন তুমি নিচেও দিতে পারো উপরেও দিতে পারো, এটা তোমার চয়েস। অ্যান্ড ফাইনালি জি, স্কিলস। তো দেখো, এই যে আমি যখন প্রবলেম সলভিংটা অ্যাড করছি, অ্যাচিভমেন্টস অ্যাড করছি, প্রজেক্ট অ্যাড করছি, তারপরে স্কিলস যেটা দিছি সেটা ভেরিফাইড হচ্ছে যে আসলে এই স্কিলগুলো জি। আছে। কিন্তু অনেকে করি কি আমরা স্কিলস সবার উপরে দিয়ে দিই, এই জিনিসটা ভুল, এটা দেওয়ার দরকার নেই। আরেকটা ভুল করি, অবজেক্টিভস একটা ডিটেলসে নিজের সম্পর্কে লিখি, এটা পড়ার টাইম দরকার নাই নেই। কারো, এটা করার টাইম নাই। এইচআরদের কোনো টাইম নেই। এইচআর তোমার সিভি দেখবে 10 থেকে 15 সেকেন্ড, ওখানে এত ডিটেলস আই এম কনফিডেন্ট, সেলফ লার্নার, হ্যান ত্যান, এগুলা বলে লাভ নাই। ঠিক আছে, তোমার ওই যে প্রবলেম সলভিং স্কিল, প্রজেক্ট, এগুলো দেখে বুঝতে পারবে তোমার কি স্কিল আছে। এখন স্টিল এখন অনেকেই কনফিউজড হয়ে গেছো যে সে তো কোড ফোর্সেস পিউপিল, তুমি এখন পিউপিল হইতে পারো নাই, এখন কি করবা? প্রবলেম সলভিং স্কিল দেখানোর জন্য তো একটা রেটিং শো করা উচিত। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, সবসময় সাজেস্ট করি, এবং জব ইন্টারভিউ করছে সবাইকে আমরা সাজেস্ট করি যারা কোড ফোর্সেস ভালো করে আসতে পারে নাই, কোড শেফ অ্যান্ড লিড কোড, এই দুইটার যে কোনো একটা রেটিং তুলো। রেটিংই সেটা কোড ফোর্সেস হোক, কোড শেফ হোক, লিড কোড হোক। এখন কোড ফোর্সেস জিনিসটা আসলেই বেশি টাফ এটা রেটিং তোলাটা, কারণ এখানে যে পিউপিল হইতে হয়, এটাতে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার ওরা হাতই দিবে না, জাস্ট প্রবলেম। ওরা অনেকগুলো লেয়ার দেয়, এক একটা প্রবলেমের উপর প্রচুর লেয়ার দেয়, প্রচুর অ্যানালাইটিক্স লাগে, প্রচুর তোমার কি থিঙ্কিং অ্যাবিলিটি লাগে। সো এখানে রেটিংগুলোতে স্টেটমেন্ট আসলে গুলা টাফ, বুঝতে, স্টেটমেন্টগুলো বুঝতেও থিঙ্কিং এর কষ্ট দরকার হয়ে আছে, যায়, হ্যাঁ। অনেক থিঙ্কিংয়ের দরকার আছে। কিন্তু কোড শেফ, লিড কোড, অ্যালগোরিদম ফোকাসড স্টিল। সো একটু ইজিয়ার, কোড ফোর্সেস থেকে অনেক ইজিয়ার এরা। সো আমি যদি কোড শেফ অথবা লিড কোডের রেটিংয়ে ফোকাস করি, অ্যাটলিস্ট 1400 তুলতে পারি দুটাতে, বা যে কোনো একটাতে 1400 তুলতে পারি, সেটাই আমি হাইলাইট করতে পারবো, আমার কোড ফোর্সেস দরকার হচ্ছে না। তো
কোড ফোর্সেস রেটিং দরকার হয় ধরো আমাদের নিজেদের মজার জন্য যখন করি, তারপরে আইসিপিসিতে ভালো করতে চাচ্ছি, তো আমরা একটা ভালো প্রবলেম সলভিং স্কিল তুলে তারপরে হচ্ছে জিমে প্র্যাকটিস করে, তারপরে হচ্ছে লাইট হচ্ছে সিএস থেকে নলেজ প্র্যাকটিস করে দেন আমি আইসিপিসিতে ভালো করতে যাচ্ছি, এগুলোর জন্য একটা কোড ফোর্সেস হাই রেটিং দরকার হচ্ছে। জব ইন্টারভিউতে কল পাওয়ার জন্য কোড শেফ লিড করো ইনাফ, কারণ এইচআর একটা রেটিং দেখতে চাচ্ছে। একটা তুমি যে ম্যানেজারের আন্ডারে কাজ করতেছো সে ম্যানেজারও কম্পিটিটিভ প্রোগ্রামার না, দেখবা যে অনেক কোম্পানির ম্যানেজাররা কম্পিটিটিভ প্রোগ্রামার না, হাই অনেক বড় পজিশনে বসে আছে কম্পিটিটিভ প্রোগ্রামার না। একটা ভালো ইঞ্জিনিয়ার হইতে হলে কম্পিটিটিভ প্রোগ্রামার হইতে হবে, এটার কোনো শর্ত নেই, রাইট? সো তুমি যদি মোটামুটি ভালো মানের প্রবলেম সলভার হও তাহলে কোড শেফ লিড করে ইজিলি রেটিং উঠে যাবে, ওই রেটিংটা দেখাও তুমি, তাহলেও হয়ে যাবে সিভিতে। অ্যান্ড অ্যাচিভমেন্টস হিসেবে আইইউপিসিগুলোতে পার্টিসিপেট করো, তুমি যদি প্রজেক্ট করে থাকো হ্যাকাথনগুলোতে পার্টিসিপেট করো জাস্ট, যে র্যাঙ্কটা আসছে সেটা দিয়ে দাও অ্যাচিভমেন্টসে। একেবারে যে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হইতে হবে, সে চ্যাম্পিয়নটা তোমার থেকে দিতে হবে, এটা তো হইলো না। পার্টিসিপেট করলে মোটামুটি একটা ভালো র্যাঙ্ক তুমি পাবা। ফার্স্ট টাইম পার্টিসিপেট করছো ধরো সবার লাস্টে গেছো, সেই দিন এক্সপিরিয়েন্স হয়েছে কী করতে হবে না করতে হবে। সেকেন্ড টাইম যদি পার্টিসিপেট করে একটা মাঝামাঝি একটা র্যাঙ্ক পাবা বা একটা ভালো র্যাঙ্ক পাবা, সেটা দিয়ে দিলা। সেভাবে অ্যাচিভমেন্টসগুলো তুমি হাইলাইট করতে পারছো। আর প্রজেক্টের ক্ষেত্রে তো তোমাকে অপশন বলছি যে ও যেটা করতেছে বা আমাদের সিপিএস একাডেমির যেটা স্টুডেন্ট করতেছে সেটা যদি অপশন তোমার কাছে না থাকে, ইউনিভার্সিটির অপশন আছে তোমাদের হাতে এবং ইউটিউব অপশন আছে, চ্যাট জিপিটি অপশন আছে, যে কোনো একটা স্ট্যাক রেডি করে প্রজেক্টটা দিয়ে দাও, অ্যান্ড দেন স্কিলসগুলো দিবা, দেন এক্সট্রা কারিকুলার। আর এক্সট্রা কারিকুলারের ক্ষেত্রে যদি ও তো অনেকগুলো অপরচুনিটিস পাইছে, তুমি নাও পাইতে পারো এই অপরচুনিটিসগুলো, সে অপরচুনিটিস না পাইলে অ্যাটলিস্ট তুমি ইউটিউবে ভিডিও বানাও, তুমি যা শিখতেছো লিড কোড যে প্র্যাকটিস করতেছো সেটা তুমি ভিডিও বানাও, তোমার মক ইন্টারভিউ প্র্যাকটিস হয়ে যাবে। ভিডিও বানাইতে লজ্জা লাগতেছে, ব্লগ বানাও। আর ওয়েবক্যাম বন্ধ করে ভিডিও বানাইলেও প্রবলেম কি, দরকার হলে এআই দিয়ে ভয়েস চেঞ্জ করে ফেলো, তাহলে পোলাপান বুঝবে না, মানুষ বুঝবে না, ঠিক আছে? সো ভিডিও বানাও, আইদার ব্লগ লিখো, এগুলো এক্সট্রা কারিকুলার। তুমি সিভির নিচে দিয়ে দিলা যে আমি এই ব্লগটা এইখানে আমি অনেকগুলো কন্টেন্ট লিখছি, জাস্ট দিয়ে দিলা। উডেমিতে কোর্স বানাও, প্রবলেম কি, ওটা কেউ তোমার ফ্রেন্ডরাও জানবে না। উডেমিতে কোর্স বানায় ছাড়ি দিচ্ছ, কেউ যদি কিনে তোমার টাকাও আসবে, ঠিক আছে? টাকাও আসবে। সো যে কোনো রকম কোনো কিছু স্পেশালি উডেমিতে কোর্স আছে, কোর্স রিলিজ করছো বললে এটা হিউজ অনেক কিছু। যেমন কি আমি ইন্টারভিউতে সিপিএস একাডেমি নিয়ে প্রচুর পাইতাম, গুরুত্ব পাইতাম, যে একটা একাডেমি আমি চালাই যেখানে আমি অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার শিখাচ্ছি, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের মতো টাফ জিনিস শিখাচ্ছি, এটাকে কিন্তু অনেক গুরুত্ব দিত ওরা ইন্টারভিউয়াররা। সো এক্সট্রা কারিকুলার রাখলে কল পাওয়া ইজিয়ার হয় আর কি। সো আমরা তার সিভির স্ট্রাকচার সম্পর্কেও বুঝতে পারছি। আর সিভি হইতে হবে একদম ক্লিন, কোনো ফ্যান্সি কিছু রাখতে হবে না, কনসিস্টেন্ট থাকবে। অ্যান্ড লেটেক্সে করলে সবচেয়ে বেটার, কারণ লেটেক্স খুবই প্রফেশনাল একটা ভাইব দেয়। আর আমার একটা ভিডিও আছে সিভি কীভাবে বানাইতে হয়, আমি ওইটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইটা দেখে সিভিটা রেডি করো। আর যদি রিভিউর দরকার হয় আমাকে লিঙ্কডইনে নক দাও, আমি লিঙ্কডইনে রিভিউ করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে সিভি সম্পর্কে জানলাম। তারপরে হচ্ছে আমি যদি বলি, ওকে তোমার স্বাধীন ল্যাবসের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কি কি হইলো, কি কি স্টেপ ছিল? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি তো লিঙ্কডইন থেকে অ্যাপ্লিকেশন করলাম, তাদের সিভি ড্রপ করলাম। তারপর হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট হয় মোবাইলে কল দিয়ে, হচ্ছে যেটা হয় আর কি, এইচআর হচ্ছে কল দিয়ে দেন হচ্ছে একটু মোটামুটি শর্টলি আমার ডিটেলস জানা, দেন হচ্ছে কবে তাদের সাথে ইন্টারভিউতে বসতে পারবো এরকম একটা কল আসে। দেন হচ্ছে একটা টেকনিক্যাল একটা ইন্টারভিউ ফিক্স হয়। আচ্ছা, ওই যে টেকনিক্যাল কলটা এইচআর করছে এটা কি ইংলিশে? এটা হচ্ছে না, এটা ছিল বাংলায় ছিল। বাংলাতে? ওকে। অপটিমাইজটা আবার বাংলায় ছিল। ইংলিশে করে এই এইচআর কলটা। আচ্ছা আচ্ছা, তো এটা বাংলায় ছিল। অনেক অনেক হ্যাঁ, কোম্পানিতে হচ্ছে এই কলটা একটু সিরিয়াসলি নেওয়া হয়, যে আচ্ছা এই আচ্ছা। কলটা থেকে ও রিজেক্ট করে। আবার অনেক জায়গায় হচ্ছে এই কলটা জাস্ট দেয় হচ্ছে ইয়ার জন্য, কি ওই ইন্টারভিউটা শিডিউল করার জন্য। যেমন কি ইনোসিসে দিছিল, ডিরেক্ট কল দিয়ে বলছে ভাই কেমন আছেন, এদিন কি আপনি ফ্রি আছেন কিনা ইন্টারভিউ দেওয়ার জন্য। বাট অপটিমাইজলিতে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। সো এটা ম্যাটার করে, আচ্ছা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এবং তোমাদের সবার এভাবে প্রিপেয়ার থাকা উচিত যে আমাকে যে কল দিবে এটা আমার এক কলে রিসিভ করতে হবে। আমার সবসময় মোবাইল আমার কাছে থাকবে, মোবাইল সবসময় কি ওপেন থাকবে, যাতে করে আমি কলটা রিসিভ করতে পারি। অনেক কোম্পানি এটা দেখে জাজ করে, সেটা জি একটু ভাই, অ্যালার্ট করে দিলাম আর কি সবাইকে। মানে অ্যাপ্লিকেশনের পর একটু প্রিপেয়ার থাকা আর কি, যে আমি যেহেতু আমার কল আসতে পারে,
একটা আশা আছে। সো উনি কল দেওয়ার পরে হচ্ছে মোটামুটি আমার সম্পর্কে একটু জানলো, দেন হচ্ছে একটা শিডিউল নিল যে আসলে কখন আমি টেকনিক্যাল ইন্টারভিউতে বসতে পারবো তাদের সাথে। আর দেন হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউতে বসা, ওইখানে কয়েকজন টেকনিক্যাল পার্সন ছিল, এইচআর ছিল, দেন আরো কিছু পার্সন ছিল আর কি। তো ওইখানে মেইনলি হচ্ছে যদি বলি ওভারঅল হচ্ছে আহ, মোটামুটি সব জায়গা থেকে কোয়েশন ছিল, যেমন ডিএসএ ছিল, দেন হচ্ছে ডাটাবেস ছিল, ওপি ছিল, মোটামুটি ব্যাকএন্ড থেকে যেমন যেমন হচ্ছে আমার প্রজেক্ট নিয়ে ছিল, দেন হচ্ছে ব্যাকএন্ড রিলেটেড কোয়েশন ছিল, কিছু কোয়েরি ছিল। ওভারঅল মোটামুটি বলতে গেলে ডিএসএ থেকে শুরু করে সিএস ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সবগুলো থেকে কোয়েশন করা হয়েছে। এটা ওকে। ছিল হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। দেন হচ্ছে আহ, ওইটা শেষের পরে হচ্ছে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর, ওনার সাথে বসা হয়েছিল। ওনার সাথে বসার পরে দেন হচ্ছে ফাইনালাইজ করা হয়েছে আর কি, যে আমি সিলেক্টেড। ওকে, তাহলে স্টেপগুলো ফার্স্ট তোমাকে টেকনিক্যাল ইন্টারভিউর জন্য কল দিছে সিভি দেখে, তোমার কোনো রেফার টেফার লাগে নাই, না সেরা। না ওকে, তারপরে উনি স্কেডিউল করছে, দেন টেকনিক্যাল ইন্টারভিউতে তোমাকে ডিএসএ থেকে কোয়েশ্চেন করছে, সিএস ফান্ডামেন্টাল থেকে কোয়েশ্চেন করছে, আর তোমার প্রজেক্ট নিয়ে Backend কোয়েশ্চেন related। করছে, ব্যাক এন্ড হ্যাঁ, রিলেটেড project টুকটাক related। কোয়েশ্চেন করছে। তারপর হচ্ছে ফাইনাল একটা ইন্টারভিউ। আচ্ছা, ফাইনাল ইন্টারভিউতে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করি যে সিএস সরি ডিএসএ থেকে যে কোয়েশ্চেনগুলো করছে এগুলোকে প্রবলেম সলভ করতে দিছিল? না না, মানে অ্যাকচুয়াল প্রবলেম না, যেমন হচ্ছে ডিরেক্ট প্রবলেম দিয়ে সেটা কিভাবে সলভ করতে হবে ওইরকম না। জাস্ট হচ্ছে টপিক রিলেটেড আর কি, যে এটা কিভাবে কাজ করে, কেন ইউজ করা হয়, এই টাইপের আর কি, আর এগুলি টপিকগুলোর রিলেটেড। রেঞ্জ কেমন, ডিফিকাল্টি কেমন? ফার্স্টের দিকের টপিক যেমন হচ্ছে আপনার এরে, লিঙ্ক লিস্ট, দেন হচ্ছে আহ, যদি বলি আপনার মোটামুটি গ্রাফ রিলেটেড, ডিএফএস ট্রি বিএফএস, রিলেটেড, ডিএফএস বিএফএস একদম বেসিক। ডাইক্সট্রা বা বেলম্যানফোর্ড না এরকম অ্যাডভান্সে এগুলো, যায় নাই? না না, না না, এগুলো এক্স্যাক্টলি। একদম বেসিক বলা চলে আর কি, যেটা মোটামুটি ডিএসসি নিয়ে যারা ঘাটাঘাটি করে একদম ফার্স্ট পেজে যেগুলো আসে। তুমি ডিএসএতে হাত হ্যাঁ দিলেই অ্যারে স্ট্রিং আসি যাবে, হ্যাঁ হ্যাঁ ডিএফএস হ্যাঁ, বিএফএস এমনিতেই আসি যাবে, তারপরে ওই লিঙ্ক লিস্ট ছাড়া তো ডিএসএ নাই, তাই না? না বাইনারি ট্রি ছাড়া ডিএসএ নাই, এগুলো তো লাগবেই। সো এই জিনিসগুলো যদি আমি পারি তাহলে আমি ভালো ভালো কোম্পানিতে জব পাচ্ছি। এই সামান্য জিনিসটা পোলাপাইন বুঝে না। আবার শিখা তো আবার এত বেশি এত ইজিও না যে এগুলো ধুম করে শিখে ফেলতে পারতেছো, এগুলো প্র্যাকটিসে রাখতে হয়। ইজিতে ইজি, বেসিকে বেসিক, কিন্তু শিখতে গেলে অনেক কিছু প্র্যাকটিসে রাখতে হয়। বিশ্বাস করো, আমি বাংলাদেশের পোলাপাইন নিয়ে আমি প্রচুর ফ্রাস্ট্রেটেড বলতে স্পেশালি আমি যখন ইন্টারভিউ নিছিলাম এরপর থেকে বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছি যে বাংলাদেশের পোলাপাইন ফ্যাক্টোরিয়ালটা রিকারশন দিয়ে ক্যালকুলেট করতে পারে না, একটা রিকারশন কল করতে পারে না। ডিএফএস বিএফএস অনেক দূরের জিনিস। আমি অনেককে আইল্যান্ড বের করা, ওই যে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্টস বের করা আর কি, ডিএফএস ইউজ করে, এই প্রবলেমটা দিছে, এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। সো এইগুলা ভাই অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট এইগুলা তো মানে তুমি এগুলা না থাকলে তুমি ইঞ্জিনিয়ার লেখাটা অযৌক্তিক। এই নলেজগুলো যদি তোমার না থাকে, তোমার পাশে ইঞ্জিনিয়ার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখবা এটা অযৌক্তিক যে এই জিনিসগুলো তুমি জানো না। তারপরে আচ্ছা এটা গেল, সবাই বলে কি ভাই ডিএসএ না ওই যে প্রজেক্ট করতেছি, আমি প্রজেক্ট করতেছি। তোমরা যারা প্রজেক্ট করতেছো ওপির 4টা প্রিন্সিপালস ঠিক করে বলতে পারো না। এই যে এটা তোমাকে যে মেনলি জরুরি অনেক। হ্যাঁ সিএস ফান্ডামেন্টাল যে তোমাকে জিজ্ঞেস করছে এগুলোই তো করছে, তাই না? জি জি, এই এগুলোই আসলে। একটা কোয়েশ্চেন তো একদম কমন, সেটা হচ্ছে যে গিয়ে মানে ইন্টারভিউতে দিবে, সেটা হচ্ছে ওই যে রান টাইম পলিমরফিজম এবং কম্পাইল টাইম পলিমরফিজমের কম্পাইল টাইম ডিফারেন্সটা কি। পরিবর্তন। এটা তোমাকে দিছে শিওর, আমি এটা সব জায়গায় দিবে তারপর মোটামুটি। হচ্ছে ডাটাবেজ রিলেটেড যেমন অ্যাসিড প্রপার্টিজ, এগুলো থাকে, এটা এগুলো কমন কোশ্চেন এগুলো হয়ে তো গেছে। জিজ্ঞেস করবেই। এই যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ যে কোয়েশ্চেনটা, এটা ওইটার যেটা মতো করবে হয়ে গেছে। অ্যাসিড জিজ্ঞেস করবেই তোমাকে। তারপরে রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজমের ডিফারেন্সটা জিজ্ঞেস করবে। এটা একদম যে কোনো কোম্পানির ইন্টারভিউ কোয়েশ্চেনে থাকবেই এটা। আমি ওর থেকে এগুলো জিজ্ঞেসও করি না, আমি ডিরেক্ট সামনে থেকে বললাম যে কি আছে, এটা জিজ্ঞেস করবেই। সো এই জিনিসগুলো আমরা পারি না। এগুলো কিন্তু আহামরি রকেট সায়েন্স না, এগুলো একদম ইজি জিনিস, বেসিক জিনিস, এবং এগুলো ছাড়া তুমি ডেভেলপমেন্ট করতেই পারবে না।
তুমি ওই উপর থেকে কি কি আছে ফ্রন্ট এন্ডে ওগুলো বুঝতে পারতেছো, ফ্রন্ট এন্ডের ভেতরে কি আছে এগুলো তুমি জানো না, কোন স্ট্রাকচারে প্রজেক্টটা দাঁড়াচ্ছে এটা জানো না, ব্যাক এন্ডের কোন স্ট্রাকচারে প্রজেক্টটা দাঁড়াচ্ছে ওটা তুমি জানো না, তাহলে তো লাভ নাই, তোমাকে তুমি হায়ার্ড হবে না, ইন্টারভিউতেই শেষ। তোমাকে জিজ্ঞেস করলো যে রিকারশন পারো কি না, তুমি বলতেছো পারো, একটা কাজ দিছে করতে পারো নি। তোমাকে জিজ্ঞেস করছে ডিএফএস দিয়ে কানেক্টেড কম্পোনেন্ট বের করে দাও, তুমি পারো নাই। তোমাকে বললো যে রান টাইম পলিমরফিজম কম্পাইল টাইম পলিমরফিজমের ডিফারেন্স কি, পারো নাই, তাহলে নিবে কেন? সেটাই তো। কেন নিবে তোমাকে? ঠিক আছে, সো এই জিনিসগুলো যাতে আমাদের কভার থাকে আর কি, এগুলার রিসোর্স ভুরি ভুরি, আর শিখাটাও এত বেশি টাফ না, তুমি যদি এফোর্ট দাও Tough না। শিখাও টাফ না, আহামরি টাফ না। কিন্তু আমাদের সমস্যা এফোর্টই দিই না, আমাদের ম্যাক্সিমাম পোলাপানের এটাই হয় আর কি। তারপরে ধরো ওই অ্যাবস্ট্রাকশন, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের ডিফারেন্স, কমন কোয়েশ্চেন হ্যাঁ, এগুলো exactly. আসবেই। কমন কোয়েশ্চেন। ইনহেরিটেন্স কীভাবে হয় এগুলার থেকে আরও টাফ করা যায়। আমরা যেগুলা কোর্সে কোয়েশ্চেন দিই ওখানে আমরা আরও অ্যাডভান্স জিনিস দিই, এগুলো আমরা মনে হয় না কখনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এমসিকিউতে বলছি যে 4টা প্রিন্সিপলসের নাম কি। আমরা প্রিন্সিপলস দিয়ে আমরা কোড দিয়ে বলছি যে এখানে কোন প্রিন্সিপলস ভায়োলেট করছি, আমরা কিন্তু এমসিকিউ ভাবে দিছি, রাইট? হ্যাঁ, সলিডের ক্ষেত্রে আমরা কোড দিয়ে করছি। আমি যারা ইনস্ট্রাক্টর যারা এমসিকিউ ডিজাইন করে ওদেরকে আমরা সবসময় বলে দিই যে ভাই বেশি কোড দিবেন, থিওরি কম দিবেন, কারণ কোড দেখে অ্যাপ্লাই করুক। আমরা এত টাফ করে দিচ্ছি যাতে করে ওরা ইজিটা অ্যাটলিস্ট শিখে। তো ইন্টারভিউতে এত হার্ড দিবে না, ইন্টারভিউতে জাস্ট প্রিন্সিপালসগুলো জিজ্ঞেস করতেছে, কী কাজ করে এগুলো জিজ্ঞেস করতেছে। আমার একবার বেশি কষ্ট লাগছিল, একবার একটা ছেলের মেসেজ পড়ে, যে তখন মাত্র আমি তোমাদেরকে ওই যে জব ইন্টারভিউ করছে সিঙ্গেলটন নিয়ে ডিটেলসে পড়াইছিলাম, তুমি ক্লাসে ছিলা। সো আমি কিন্তু একদম কীভাবে লগারে অ্যাপ্লাই করে, কীভাবে ডেটাবেজে অ্যাপ্লাই করে, কেন সিঙ্গেলটন আমাদের লাগে, প্রবলেমগুলো দেখাই, তারপরে সলভ করছি কোড করে করে। একটা ছেলে এর কিছুদিন পরে ইন্টারভিউতে গেছে, ওখানে সিঙ্গেলটন জিজ্ঞেস করা হয়েছে, সে পারে নাই। তখন কীরকম লাগে আমার থেকে? আমি যে এত কষ্ট করে শিখে করছে। আমি নর্মালি ডিএসের ক্লাস নিলে বা প্রবলেম সলভিং কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্লাস নিলে আমার প্রিপারেশন নিতে হয় 2 ঘন্টা। ডিজাইন প্যাটার্ন তোমাদেরকে যখন শিখাইছি একটা ক্লাস আমার 4 থেকে 5 ঘন্টা করে টাইম লাগছে প্রিপারেশন নিতে খালি। ওই পোলাটা বলতেছে ভাই সিঙ্গেলটন আসছিল পারি নাই। তখন মানে মনটা ভাঙি যায় আর কি। এবং ম্যাক্সিমাম বাংলাদেশের পোলাপানের এই অবস্থা, সিএস ফান্ডামেন্টাল নলেজ নাই। এই কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টাল মানে কি, কম্পিউটার সায়েন্টিস্ট হইতে গেলে, ইঞ্জিনিয়ার হইতে গেলে এই ফান্ডামেন্টাল নলেজটা মাস্ট, ঠিক আছে? ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদমস এগুলা মাস্ট জানতে হবে। তো এগুলা যদি না থাকে তোমাকে আর কি নেক্সট জেস দেখে বা ASP.NET দেখে কেউ তোমাকে হায়ার করবে না। এগুলো হায়ার করা যায় এক্সপিরিয়েন্সদেরকে। হ্যাঁ, যে মানুষ 3 বছরের এক্সপিরিয়েন্স, ওকে অবভিয়াসলি ওগুলো দেখবেই, ওই ASP.NET এর নলেজ কেমন আছে দেখবে। তোমাকে কেন দেখবে? তুমি তো ফ্রেশার, তোমার থেকে দেখবে ফান্ডামেন্টাল কি আছে। সো তোমাদের সবাইকে আবার বলতেছি যে ডিএস এর সম্পর্কে নলেজগুলো ভালোভাবে রাখো, সিএস ফান্ডামেন্টালগুলো শিখো, আর এই যে প্রজেক্ট, এই 3টা জিনিস বারবার, আজকের পডকাস্ট না সব পডকাস্টে এই 3টা জিনিসই ঘুরে ঘুরে আসতেছে। আমাদের পাঠয়ের পডকাস্ট হয়েছে, আমাদের স্টুডেন্টরা পাঠ হয়ে গেছে আল্লাহর মতে, সেখানেও সেম জিনিস আসছে। তারপরে স্যামসাংয়ের পডকাস্টেও সেম জিনিস আসছে। ওই যে ডিএসএ সিএস ফান্ডামেন্টাল একটা ভালো প্রজেক্ট, শেষ। এটাই ইনাফ প্রিপারেশন, এনাফ, এক্স্যাক্টলি। ওকে, এছাড়া হচ্ছে ভাই এগুলো যে জাস্ট আমি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য করতেছি তা না, এগুলো হচ্ছে আমার এক্স্যাক্টলি আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব তখন আমার শুরুতেই আমার লাগতেছে। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি। যেমন হচ্ছে আমার হচ্ছে আমি যখন প্রজেক্ট করতে যাই তখন আমার কিছু কিছু জিনিস মনে পড়ে যেগুলো আমি হচ্ছে ভাই আমার দেখাইছিল। ঠিক আছে, এই যে সিঙ্গেল টুনের যে বিষয়টা বললেন, যখন আমরা যখন ইন্ডাস্ট্রি বেসড প্রজেক্ট গুলোতে যাব তখন ফার্স্ট অফ অল কিন্তু আসে হচ্ছে যেমন আমার একটা প্রজেক্টের লগিং দরকার, হ্যাঁ, লগ ফাইল দরকার। তো এই যে সিঙ্গেল টুনের যদি নলেজটা না থাকে তাহলে তো সেই ওই জিনিসটা বুঝবে না, কারণ এটা আমার লাগবে, কাজে লাগবে। তো শুধু ইন্টারভিউ ক্র্যাকের জন্য না, আমাদের রিয়েল লাইফে প্রত্যেকটা জিনিস কাজে লাগে। অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে এটা আমার নেক্সট দিকে কি কাজে লাগবে, প্রোগ্রামিংটা আমার নেক্সট দিকে কি কাজে লাগবে, সিপি করাটা আমার কি কাজে লাগবে। সো আমরা যখন ডেভেলপমেন্ট করি, এই যে সিপিতে যে প্রবলেমগুলো সলভ করছি এই টাইপের প্রবলেম প্রচুর পাওয়া যায়,
ছোট ছোট লজিকই তো লিখি আমরা, কারণ হ্যাঁ হ্যাঁ প্রবলেম লজিক সলভিংয়ে কী করি, ছোট একটা লজিক লিখি। ইন্ডাস্ট্রিতেও ছোট লজিক লিখি, ইন্ডাস্ট্রিতে কখনো তোমাকে 1000 লাইনের কোড একসাথে লিখতে দিবে না। আমরা ছোট্ট ছোট্ট ফাংশনে ভাগ করে তখন লিখি যে একটা লজিক যদি একটু কমপ্লিকেটেড হয় এটাকে ভেঙে 4 টুকরা করা হয়, 4টা লজিক মিলে যদি একটা লজিক হয় তাহলে সেগুলোকে 4 ভাগ করা হয়। এইটাকে আমরা বলি যে কিপ ইট সিম্পল স্টুপিড। আমরা সবসময় যে কিস, যে ডিজাইন প্রিন্সিপাল, এটা আমাদের মেনটেন করতে হয় যে আমাদের একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, এটাকে ভাগ করে ফেলো। ব্যাক করে ফেলা। একদম একদম ইজি আইডিয়া হইতে হবে, তারপরে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি। তারপরে এই যে এসটিএল নিয়ে শিখি, এই যে এসটিএল করে আমি মুখে ফেনা তুলি ফেলে প্রত্যেকটা পডকাস্টে। আমি এসটিএল সিরিজও বানাইছি এলের মধ্যে, তারপরে আমাদের ওই সিপিতেও লাগে, আমাদের জব ইন্টারভিউ কোর্সেও আছে শুরুর দিকে এসটিএল। এই যে এসটিএল, এই যে স্ট্যাক কিউ, স্পেশালি ম্যাপকে অন্যান্য ল্যাঙ্গুয়েজে ডিকশনারি বলা হয়, ম্যাপ তো ভাই ডিকশনারি এটা রেগুলার ইউজ, একটা ডেভেলপার রেগুলার ইউজ আমার তো করে। দেখা গেল আমাদের প্রজেক্টে হচ্ছে ডিকশনারি ছাড়া মানে চলাই যাবে না, কোনো ঠিক আছে? প্রজেক্টে ডিকশনারি ছাড়া চলা যায় না, এটা আমরা ম্যাপ দিয়ে চলা অ্যাপ্লাই যাবে করি না। আর কি। তো এই জিনিসগুলো যে আইডিয়া, এগুলো যে অপটিমাইজ করছি প্রবলেম সলভ করতে গিয়ে, সেই অপটিমাইজেশন স্কিল আমাদের এখনও থাকে। আমরা যখন চিন্তা করি যে ফার্স্ট আইডিয়া যখন ব্রুট ফোর্স আসে, নেস্টেড লুপ দিয়ে ব্রুট ফোর্স আসে, ওই নেস্টেড লুপটাকে ব্রেক করে আমরা যখন অপটিমাইজ করি, সেই জিনিসটা ডেভেলপমেন্টও হবে। দেখা যাচ্ছে একটা লজিক হচ্ছে তোমার, তুমি দেখতেছো নেস্টেড লুপ দিয়ে করতে হচ্ছে, ওয়েবসাইট স্লো হয়ে যাচ্ছে, তুমি এটাকে ব্রেক করে একটা সিঙ্গেল লুপে নিয়ে আসছো, অপটিমাইজড হয়ে গেছে। তারপরে হচ্ছে যে গিয়ে এই যে সিঙ্গেলটন শিখলা, সিঙ্গেলটন মানে ডিজাইন প্যাটার্ন, ডিজাইন প্রিন্সিপালসের উপর বেস করে এক একটা ফ্রেমওয়ার্ক দাঁড়ায়। দাঁড়ায়, exactly. তুমি যখন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছো, ধরো ASP.NET, তুমি দেখতেছো কি উপর থেকে দেখতেছো যে এরকম এরকম একটা ফাইল আছে program.cs ফাইল, এটাতে আমি জানি না কি হচ্ছে, চলুক আমি এখানে একটা ফাইল অ্যাড করছি, এটা হচ্ছে আমার এপিআই, এটাকে হিট করলে আরেকটা ফাইল অ্যাড করছি, এটা হচ্ছে সার্ভিস, এটার থেকে ডেটাবেস কল করতেছি, দ্যাটস ইট, এতটুকু বুঝতে পারছো। তারপরে যখন ইনডেপথ কাজ করতে যাচ্ছ তখন program.cs এ হাত দিতে হবে, ঠিকই। মিডলওয়্যার কি জিনিস সেটা বুঝতে হবে তোমার, ঠিকই। কাস্টমাইজেশনে গেলে লাগবে, এক্স্যাক্টলি, ইনডেপথে গেলে লাগবে, তখন ঠিকই দেখতেছে যে আচ্ছা এটা তো এখানে তো সিঙ্গেলটন প্যাটার্ন ইউজ করছি লগারে, আচ্ছা এটা তো ট্রানজিয়েন্ট প্যাটার্ন, ওকে। সো এভাবে করে করতে হয় যে কোন সার্ভিসটা আমার পুরা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলে চলবে, কোন সার্ভিসটা জাস্ট একটা এপিআই কল করার সাথে সাথে ওপেন হবে, এপিআই কল শেষ, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যে ডিসিশন নিবে, এগুলো ডিজাইন প্যাটার্নের উপর নিতে হবে। আর এই জিনিসটাই তোমাকে ওই জন্য ইন্টারভিউতে দেখতেছে, যে ইন্টারভিউতে এমনি দেখতেছে না, আন্তাজে দেখতেছে না, এরা জানে যে ইনডেপথে গেলে তোমার থেকে ডিজাইন প্যাটার্নগুলো লাগবে, ওগুলো যদি না জানো শুরুর থেকে, আমি তোমাকে নিয়ে লাভ কি, যে জানে তাকে নিব। ইভেন ইনোসিসে আমাদেরকে গোল দেওয়া হয়েছে এগুলো শিখার, এগুলো শিখছি প্রমোশন দিচ্ছে, এগুলো শিখি নাই প্রমোশন আটকা রাখছে, এরকম। সো এই জিনিসগুলো সারা জীবন লাগবে তোমার। এই জিনিসগুলো ইনভেন্ট হয়েছে প্রচুর আগে, এরপর কত টেকনোলজি আসলো, কত কিছু ইনভেন্ট করছে, কত ধরনের। আগে তো এমভিসি জাস্ট একটা থিওরি ছিল, যে এমভিসি ইমপ্লিমেন্টেড হয় নাই, এখন প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে এমভিসি আছে আমাদের। এরপরও এগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিকই কাজ করতেছে আমাদের ওই যে ডিজাইন প্যাটার্নগুলো, প্রিন্সিপালসগুলো, এগুলা ছাড়া গতি নাই। তো এগুলোর জন্যই ইন্টারভিউতে লাগে, এবং আমাদের পুরা জীবন লাগবে এগুলো। ওকে, সো আমরা বুঝতে পারলাম সব কিছু। তারপরে যদি বলি যে তোমাকে তো তারপরে হচ্ছে আরেকটা ইন্টারভিউ হয়েছে, যেটা হচ্ছে কার সাথে, ম্যানেজিং ডিরেক্টরের সাথে। আচ্ছা, ওখানে কি এরকম কোয়েশ্চেন করা হয়েছে, কি বলা হয়েছে? উনি হচ্ছে মেইনলি আসলে কোনো কোয়েশ্চেন বলতে জাস্ট আমার রিলেটেড জানা আর কি, আমার ফ্যামিলি এভরিথিং, সবকিছু নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল। দেন হচ্ছে ফাইনালাইজ হয়েছে, লাস্ট কল হচ্ছে আবার এইচআর থেকে আসলো যে আমি সিলেক্টেড, আলহামদুলিল্লাহ। সো এক্ষেত্রেও আরেকটা জিনিস লাগবে, এই যে ম্যানেজিং ডিরেক্টর যেটা দেখছে, ওকে আমি সেটা জানি, সেটা কি দেখছে আমি এটা বলতে পারবো, সেটা হচ্ছে টেকনিক্যাল কমিউনিকেশন স্কিল কেমন তার। সো এই জিনিসটা একটা টিমে কাজ করতে হইলে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ইংলিশ ছিল, আরে ইংলিশ, তাহলে তো তো অনেক কোম্পানিতে ইংলিশেই ফাইনালটা নেওয়া হয়। তারপরে আবার অনেক কোম্পানিতে সবগুলো প্রসেসে ইংলিশে চলে, এরকম আর কি। তো আবার কি ম্যাক্সিমামে বাংলায় চলে। সো
ইংলিশ কমিউনিকেশন স্কিলটার দরকার হয়, স্পেশালি ক্লায়েন্ট বেসডগুলোতে। ক্লায়েন্ট বেসডে ক্লায়েন্টের সাথে ইংলিশে কমিউনিকেট করতে হয়। সো এই জন্য আমাদের ইংলিশ কমিউনিকেশন দরকার। তো ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকলে ইয়া হয় যে তোমার যদি স্কিল দ্রুত ইমপ্রুভ করে, তাহলে তোমাকে খুব ফাস্ট ওরা ক্লায়েন্টের সামনে বসায় দিবে। সো ইউনিভার্সিটি চালানোর মতো আমার সাথে এটা হয়েছিল যে আমি মানে অন্যান্য ইয়া তুলনায় আমি ফার্স্ট ক্লায়েন্টের সাথে বসতে পারছিলাম। তো আমাকে একদিন হঠাৎ করে আমার ম্যানেজার আমাকে জিজ্ঞেস করছিল যে শারির ভাই আপনার ইংলিশ ইয়াটা কমিউনিকেশন কেমন। আমি বললাম যে ভাই আল্লাহর মতো মোটামুটি ভালোই আছে। তো তখন উনি দেখতেছি কিছুদিন পর আমাকে ক্লায়েন্ট মিটিংয়ে ডাকছেন এবং ক্লায়েন্টের সাথে আমি ইংলিশে ইয়া করছে। তো এই জন্য ওর সাথে ইংলিশে কথা বলছে। অ্যান্ড সেকেন্ডলি যেটা ওই যে কমিউনিকেশনটা, যে স্পেশালি সে যখন এইচআরের সাথে কথা বলছে, সে যখন ইন্টারভিউ দিচ্ছিল ডিএসের ইন্টারভিউ, ওখানেও কিন্তু যে তাকে জিজ্ঞেস করছে এখানে কিন্তু তার কমিউনিকেশন স্কিলটা তারা দেখছে। অ্যান্ড ফাইনালি এই ম্যানেজিং ডাইরেক্টর সেও দেখছে, কারণ যখন সে টেকনিক্যাল ইন্টারভিউ পাস করছে তখন আর তার থেকে জাজ করার কিছু নেই। এরপরে তার সাথে কথা বলছে ওই যে তার মেন্টালিটি কেমন। এখানে আরও কয়েকটা জিনিস দেখবে, সেগুলো হচ্ছে ওরা এত সিনিয়র, ওরা এমনি নর্মাল কথা বলতে বলতে এগুলো জাজ করে ফেলে। এক হচ্ছে ওই যে টেকনিক্যাল কমিউনিকেশন স্কিল, আরেকটা হচ্ছে তোমার হেল্প করার মেন্টালিটি, যে তোমাকে যে নিবে তুমি অন্যদেরকে কীরকম হেল্প করতেছো। কারণ এখানে টিমে কাজ করতে হয়, ইন্ডিভিজুয়াল কিছু নেই এখানে। আমাকে যেহেতু টিমে কাজ করতে হবে, আমার হেল্প করার মেন্টালিটি থাকতে হবে। আরেকটা হচ্ছে হেল্প নেওয়ার মেন্টালিটি। সো এই নিজে থেকে, জিনিসগুলো, হ্যাঁ, আমি হ্যাঁ আমার প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে আমি চেয়ে নেওয়ার সময়টা। হ্যাঁ, এক্স্যাক্টলি, তোমার সিনিয়রদেরকে যে রিচ করা, তুমি যে তোমার প্রবলেম হ্যাঁ, নিয়ে হ্যাঁ, সারাদিন পড়ে থাকো নাই, এই জিনিসটা না, তারা জাজ করতে চায়। যেমন কি ইউনিভার্সিটি তো আমাদেরকে স্ট্রিক্টলি বলে দেয় 20 মিনিটের বেশি স্পেন্ড করা যাবে না নিজের প্রবলেমে। 20 মিনিট হয়ে গেছে, সাথে সাথে সিনিয়রকে বলে দাও যে এই ঝামেলা হয়েছে, সে এসে দেখে নেবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে গিয়ে জাজ করা আর কি। তো এই কমিউনিকেশন স্কিলটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এটার আচ্ছা, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভের জন্য তুমি স্পেশালি কিছু করছিলা, কোনো প্র্যাকটিস বা কিছু? আহ, না, আসলে হচ্ছে আমার মেইনলি প্রবলেমটা হয়তো কোথাও যে আমি আহ, কি ফেস টু ফেস কথা বলতে গেলেই প্রবলেমটা হইতো। এমনিতে ইংলিশ আলহামদুলিল্লাহ ভালোই, বাট ফেস টু ফেস কথা বলতে গেলেই মানে একটা ভয় কাজ করতো, ঠিক আছে। বাট সাহস করে শুরু করে দিলে চালানোর মতো হয়ে যায়, ঠিক আছে। আর প্র্যাকটিসের বিষয়ে যদি বলি, ইউনিভার্সিটি প্রেজেন্টেশন থাকে, এর আগে একটু একটু প্রিপারেশন নেওয়া, আর এমনিতে রেগুলার বেসিসে চ্যাট জিপিটি এই সে একটু একটু শেখা আর কি, এই। ওকে। এছাড়া আদার্স কোনো প্রিপারেশন তবে ছিল না। আমি এতক্ষণ পডকাস্ট চলতেছে, আমি কিন্তু তোমার মধ্যে কোনো প্রবলেমই দেখিনি। তোমার হয়তো ভিতরে কাজ করে, বাট আমি স্টিল দেখি নাই যে তোমার কমিউনিকেশন খুবই স্মুথ। হয়তো এটা ন্যাচারাল, তোমার আলহামদুলিল্লাহ। হয়তো এটা ন্যাচারাল, অনেক স্মুথ তোমার কমিউনিকেশন, সত্যি বলতে। তো ওই যে শুরুর দিকে একটু প্রবলেম হইলো, দেখা গেছে যদি কন্টিনিউ হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ প্রবলেম হয় না, হ্যাঁ এই আর কি। আলহামদুলিল্লাহ। তবে এখন সবাই ন্যাচারাল না অবভিয়াসলি। তুমি যদি আনন্যাচারাল হয়ে থাকো, যে তোমার থেকে কমিউনিকেশন করতে ঝামেলা হচ্ছে, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে তুমি মক ইন্টারভিউ দাও। এটার ইন্টারভিউ। চাইতে বেটার কিছু নেই। সো ফ্রেন্ডদের সাথে মক ইন্টারভিউ দিতে দিতে তোমার মুখটা চালু হয়ে যাবে, অ্যাটলিস্ট টেকনিক্যাল কমিউনিকেশন ক্ষেত্রে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস, আমাদের যারা কম্পিটিটিভ প্রোগ্রামার, এর ক্ষেত্রে আরেকটা আমি ওর বেনিফিট বলবো, সেটা হচ্ছে ও আইইউপিসি দিছে। সো আইইউপিসিতে অটোমেটিক আমাদের থেকে টেকনিক্যাল কম্বিনেশন করতে হয়, টিম প্র্যাকটিসে, টিম কন্টেস্টে তো অবভিয়াসলি কথা বলতে হয়। সো তখন আমাদের এই জিনিসটা কাজে আসে। সো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, তোমাদের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সিপি করা, দেন আইপিসিগুলো পার্টিসিপেট করা, তাহলে অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। আর যারা লাস্ট ইয়ার আসো, টাইম নেয়, তারা মক ইন্টারভিউ দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, তাহলে তোমার ফ্রেন্ডেরও লাভ, তোমারও লাভ। ওকে। তারপর হচ্ছে তোমাকে আস্তে আস্তে হায়ার করছে, দেন তোমাকে তো অবভিয়াসলি ট্রেনিং দেওয়ার কথা। তো ওই ট্রেনিংটা কিরকম ছিল? ঠিক। আচ্ছা, ট্রেনিংটা হচ্ছে যেহেতু আমার মোটামুটি ব্যাকএন্ড নিয়ে হচ্ছে নলেজ ছিল, ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি ওনারা ভেরিফাই করছে যে আসলে আমি কতটুকু নলেজেবল ব্যাকএন্ড রিলেটেড। আর দেন হচ্ছে যে স্ট্যাকে কাজ করব সেই স্ট্যাকের উপর কতটুকু, এগুলো ইন্টারভিউ তো গেলই, এছাড়াও আলাদা বসে হচ্ছে কথা বলা হয়েছে যে আসলে কতটুকু ক্যাপাবল। দেন হচ্ছে আমার মোটামুটি হচ্ছে জয়েনিং এর 10 দিন পর্যন্ত হচ্ছে একটা সময় দেওয়া হয়েছে যে তোমার এখানে কোনো কাজ নাই, তোমাকে এক্সিস্টিং কিছু প্রজেক্টে আমার হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিছে। এখানে হচ্ছে মানে একদম ফুললি যে কমপ্লিটেড যে প্রজেক্ট গুলো, দেন হচ্ছে বললো যে আহ, তুমি এগুলো রিভিউ করো, দেখো যে তোমার কোন কোন টপিক গুলোতে প্রবলেম আছে, কোথায় কোথায় প্রবলেম আছে, যখন প্রবলেম পাবা ডিরেক্টলি হচ্ছে আমাদের কাছে রিচ করবা, ঠিক আছে। এবং হচ্ছে রিসোর্স দেওয়া হয়েছে যে এই টপিক, কারণ ওনারা তো জানেন যে আসলে আমার এই প্রজেক্টটাতে কি কি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা এজ এ ফ্রেশার আমার জানা দরকার,
সো ওইভাবে আমি হচ্ছে লার্নিং করছি রিসোর্স থেকে। আর প্রবলেম হলে সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করছি। মোটামুটি আমি হচ্ছে 10 দিনে দেখা গেছে ব্যাকএন্ডে একটা ভালো, এমনিতে হচ্ছে ভালো নলেজ ছিল, এছাড়া আরো কিছু কিছু অ্যাডভান্স যে টপিক গুলো ছিল ওইগুলোতে ভালো একটা নলেজ চলে আসছে। ইভেন হচ্ছে স্ট্যান্ডার্ড যে মেনটেন করার যে বিষয়টা, ওইটাও মোটামুটি চলে আসছে, চালানোর মতো আর কি। দেন এখন আলহামদুলিল্লাহ প্রায় তো 3-4 মাস কাজ করতেছি, করতে করতে ভালো একটা বিল্ড আপ হয়েছে, এই আর যাক কি। আলহামদুলিল্লাহ। দ্যাট মিনস ওরাই রিসোর্স দিচ্ছে, ওরাই সব কিছু করছে এবং ওরাই গাইড জি, করছে দিন শেষে। আর তোমার আগের নলেজ ছিল বলে একটু ফাস্ট শেষ হয়ে গেছে আল্লাহর মতে। ফার্স্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ। ওকে। দেন হচ্ছে দ- এই 10 দিন পরে হচ্ছে আমার একটা ফিডব্যাক নিল। ফিডব্যাক নেওয়ার পরে দেন হচ্ছে ওনাদের সবকিছু ঠিকঠাক মনে হলো, দেন অ্যাকচুয়াল প্রজেক্টে তখন থেকে আমি কাজ করা শুরু করছি। মাশাল্লাহ, অর্থাৎ প্রজেক্টটা মানে 10 ট্রেনিং শেষ হওয়ার সাথে সাথে প্রজেক্টটা সাইন করে দিছে। হ্যাঁ, জি জি জি। এটা হচ্ছে ওকে। ভেরি করে আসলে, যদি আমার ফিডব্যাক অনুযায়ী মনে হয়েছে যে আমি কাজ করতে পারবো, দেন হচ্ছে ঢুকাই দিছে। এছাড়া অনেকের 20 দিনের সময় লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, এই আর কি। তা এটা আসলে ভ্যারি করে যে ভেরি কে করে। কার কতটুকু টাইম লাগতেছে। সো 10 দিনের মধ্যে ঢুকতে পারছে, এটা আসলেই প্রশংসনীয়। অ্যান্ড তুমি এফোর্ট দিছো ওইভাবে, তুমি একদম শুরু। কারণ এগুলো আসলে যে সিপিতে এফোর্ট দিছে, যে জব ইন্টারভিউ প্রিপারেশন এফোর্ট দিছে, তার আসলে আগে থেকেই সব কিছু রেডি হয়ে গেছে। আর এই এফোর্ট দেওয়ার মেন্টালিটি তার থাকে, রাইট? জি আমি তো বললাম যে তুমি আমাদের সিপি ব্যাচটাতে প্রচুর এফোর্ট দিছো, দ্যাটস একটা রেজাল্ট পাইছো আল্লাহর মতে। জি, তারপরে জব আলহামদুলিল্লাহ। ইন্টারভিউ কোর্সটা তো আমি দেখছি তোমাকে যেগুলো দেওয়া হচ্ছে, আমরা যেগুলো ক্লাস নিচ্ছি তুমি এগুলো রেডি করে ফেলতেছো। সো ওই যে তোমার বেসিক সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইনিশিয়াল স্টেজে যা যা জানা দরকার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেহেতু তুমি এফোর্ট দিচ্ছ। আর ওই যে এফোর্ট দেওয়ার মেন্টালিটি আছে। কিন্তু এখন এতদিন কি হয়েছিল যে তোমার একটু এফোর্টটা ভাগ ভাগ হয়ে আছে, যে কিছুদিন প্রবলেম সলভিং, একটু সিএস ফান্ডামেন্টাল, হ্যাঁ এবং হ্যাঁ, তুমি জানো না কি। কিন্তু যখন জবে ঢুকছো তোমার এফোর্ট একদম সব ফোকাস এক জায়গায়, যে এখন এক তুমি জানো জায়গায়। যে এই জায়গায় শিখতে হবে, এবং সারাদিনে 8 ঘন্টা এটা ফিক্সড একটা। আর এতদিন এফোর্ট দিছো, তোমার স্টিল আমরা রিসোর্স দিছি, একটা সিরিয়াল আছে, তাও তুমি শিখার সময় একটু এলোমেলো হয়, যে আমি এটা আগে একটু শিখি, এটা একটু পরে শিখি, এরকম নিজেরা করি। এই ক্ষেত্রে ওরা যে স্ট্রিক্ট রিসোর্স দিচ্ছে তুমি এটা ফলো করছো, সব মিলে 10 দিনে তুমি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছো। সো ওই যে রেডি এফোর্ট হয়ে দেওয়ার গেছে। মেন্টালিটিটা ছিল তোমার, আগের থেকে এফোর্ট দিচ্ছ, বেসিক ক্লিয়ার করে রাখছো, দ্যাটস ওয়াই তোমার আল্লাহর মধ্যে খুব ফাস্ট অ্যাসাইন হয়ে গেছে। এইখানে হচ্ছে আমার কাছে মনে হয় এই যে এই টাইম মেনটেনের যে একটা বিষয়টা, এটা কই থেকে আসে যে অনেকে বলে না যে আসলে প্রজেক্ট সিপি, হ্যাঁ এই জন্য বা প্রবলেম সলভিং, এটার মধ্যে একটা কনফিউশন আছে। তো আমার কাছে যেটা মনে হয়, প্রবলেম সলভিংটা শুধু যে আমার ডিএসএ নলেজ বাড়ায় তাও না। আমার আমার হচ্ছে ব্রেনটারে ট্রেন করার যে বিষয়, যেমন আমরা এই বিভিন্ন এলএলএম আমরা ট্রেন করি, ট্রেন করলে সে পারে। আমার ব্রেনটাকে যদি আমি ওইভাবে ট্রেন করি যে আমার অনেকক্ষণ বসে থাকার একটা ধৈর্য, ঠিক আছে, আমি একটা টপিক নিয়ে চিন্তা করার যে একটা মন মানসিকতা, সম্পূর্ণ জিনিসটা আমার কাছে মনে হয় সিপি করলে জিনিসটা অনেক বিল্ড হয়। এক্স্যাক্টলি। আমাদের প্রবলেম মাইন্ড, সলভিংটা অনেক কাজে হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাইম ম্যানেজমেন্টটা শিখি আমরা ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা শিখি যে লং টাইম প্র্যাকটিস, লং টাইম ডিবাগিং। আমরা একটা Exactly. প্রবলেমে ডিবাগ করতে কিন্তু অনেক টাইম লাগে। সেম সেম জিনিসটা কিন্তু আমাদের ইয়াতে কাজে আসে, ওই ডেভেলপমেন্টে কাজে আসে, আমাদের লং টাইম ডিবাগিং করতে হয়। তারপর অনেক সময় বিভিন্ন হার্ড রিসোর্স থেকে আমাদের শিখতে হয়, ওইটা কাজে আসে আমাদের ডকুমেন্টেশন পড়ার ক্ষেত্রে। তো Exactly. মোটামুটি সব কিছু আমাদের ঠিকই, সব কিছু কানেক্টেড। তুমি সিপি করছো, তাহলে আইপিসি করছো, তাহলে হয়েছে গিয়ে তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়ছে, কমিউনিকেশন স্কিল বাড়ছে, টেকনিক্যাল জিনিস পড়ার স্কিল বাড়ছে, ডিবাগ করার স্কিল বাড়ছে। আবার সেম জিনিসগুলো তুমি কাজে লাগাইছো ইন্টারভিউ প্রিপারেশনের সময়। তখন সিএস ফান্ডামেন্টাল শিখছো, ওওপি শিখছো, ডিজাইন প্যাটার্ন শিখছো, এগুলো সবগুলো শিখলা। তারপরে যখন ইন্টারভিউ দিতে গেছো এগুলো সবগুলোর আনসার করলা। তারপরে যখন জবের কাজ করতে গেছো তখন দেখা যাচ্ছে তোমার সিএস ফান্ডামেন্টাল ক্লিয়ার আছে, তো ওই জিনিসটা ট্রেনিংয়ে করতে হয় না তোমার। তারপরের স্টেপে চলে ইজি গেছো, হয়ে গেছে। তারপরের স্টেপে চলে গেছো। তারপরে যখন তোমাকে ওই স্টেপগুলো তুমি পার করে আসছো, যখন জব করতে আসছো, প্রবলেম ছোট লজিক লজিক আসছে, লজিকটা তুমি মিলাই ফেলতে পারছো, প্রবলেম সলভিং স্কিল আছে তোমার, সিনিয়রের সাথে কথা বলতে হচ্ছে, কমিউনিকেশন স্কিল আছে, টেকনিক্যাল কমিউনিকেশন করতে পারছো, তোমার সিএস ফান্ডামেন্টাল ক্লিয়ার আছে, ওই প্রিন্সিপালগুলো তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, সব কিছু কানেক্টেড। তোমার আসলে তুমি যে ডেভেলপমেন্ট করবা, জব লাইফে যে কাজ করবা, এটার প্রিপারেশন কিন্তু ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু হয়ে গেছে তোমার, এই আর কি। ওকে। তারপরে হচ্ছে তোমাকে প্রজেক্ট অ্যাসাইন করছে। অ্যান্ড যদি বলি আমাদের তোমার স্বাধীন ল্যাবসের কালচারটা কেমন কেমন লাগতেছে
অনেকদিন তো কাজ আসলে করলা। কালচারের কথায় যদি আসি, তাহলে স্বাধীন ল্যাব মেইনলি হচ্ছে ফুললি হচ্ছে হাইব্রিড টাইপের। হুম। আমি হচ্ছে মান্থের দেখা গেল মান্থের লাস্ট উইক হচ্ছে ফিজিক্যাল অফিস করি, আর বাকি সময় রিমোট করি। আরে ঠিক আছে, সেরা। রিমোট। লাইক ইনোসিস এর মতোই, হ্যাঁ হ্যাঁ, একদম ও। ফুললি হাইব্রিড আর কি। ও। So, তো এখানে যদি আবার মানে কালচারটা যদি আসে, যদি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যেহেতু রিমোট করতেছি, বাসায় বসে করতেছি, এখানে আবার কালচার কিসের? হ্যাঁ, বাট এখানে অনেক কিছু আছে যেটা আমি স্বাধীন ল্যাবে জয়েন করার পরে জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছি এবং বুঝতেছি যে এখানে একটা জিনিস কি, যেমন স্বাধীন ল্যাব সবসময় মানে মোটিভেট করে যেরকম যে আমি একটা জবে আছি, আমি আমার ফাইনান্সিয়াল ডেভেলপ বলি, ওভারঅল যা যা করি, এর পাশাপাশি যেন আমার মানে আহ, আমার মানে এই ইসলামিক যে বিষয়গুলো আছে, রিলিজিয়াস যে বিষয়গুলো আছে, এইগুলো তো ওনারা যেন আমার ডেভেলপ হয়, সেই জিনিসটা ওনারা মেনটেন করার চেষ্টা করে। যেমন মাশাআল্লাহ। হচ্ছে আমি যদি কিছু বলি, আসলে না বললেই নয়, বলার মতো একটা জিনিস আর কি ওনারা যেটা মেনটেন করে। লাইক হচ্ছে আহ, কি বলে, দিনের শুরুতে হচ্ছে আমাদের হচ্ছে অফিস টাইম হচ্ছে 8টা থেকে 5:30 পর্যন্ত। এর মধ্যে কিছু ব্রেক আছে, এক ঘন্টার মতো ব্রেক আছে। তো আমরা শুরুটাই করি হচ্ছে আমাদের একটা কোরআন তেলাওয়াত দিয়া। ঠিক আছে, আমাদের অফিসের শুরুটাই হয় বিসমিল্লাহ বলে শুরু করে, কোরআন তেলাওয়াত শুনে তারপর হচ্ছে কাজকর্মে যাওয়া। ঠিক মাশাআল্লাহ। আছে, এছাড়া এছাড়া হচ্ছে আমাদের মানে এটাকে বলে হচ্ছে মর্নিং স্ক্রাম আর কি। আর হচ্ছে মিড স্ক্রাম থাকে একটা, যেখানে হচ্ছে আমাদের হয়, আমরা কিছু শিখি, যেমন এই কি বলে এই আহ, কি বলে আর কি যে কয় এটাকে, স্যার মনে হাদিস। করতে পারতেছি না। হাদিস, হাদিস এক্স্যাক্টলি। হাদিস। সরি, হ্যাঁ, এখানে একটা হাদিস দিয়ে আমাদের হচ্ছে শুরু হয়, দেন হচ্ছে আমরা আহ, আমাদের এই মানে লিস্টেড কিছু মানে সূরা আছে যেগুলো আমরা হচ্ছে এই কোরআন তেলাওয়াত হিসাবে আবার শুনি, সেটাকে 5 মিনিটের জন্য। দেন আমাদের একটা এক্সারসাইজ সেশনও আছে, যেটা হচ্ছে যে কোনো একজন গাইড করে, সেই অনুযায়ী আমরা বাসায় বসে বসে এক্সারসাইজ করি। তো এটা মাশাআল্লাহ। গেল একটা। আচ্ছা, এছাড়া এক্সারসাইজ ভাইয়া মানে কি? ফিজিক্যাল এক্সারসাইজ? ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ। আরে সেরা। এটা হচ্ছে কিছু লিস্টেড কিছু এক্সারসাইজ আছে যেগুলো হচ্ছে একজন গাইড করে, দেন আমরা সেই অনুযায়ী সবাই বাসায় বসে বসে এক্সারসাইজ করি। এছাড়া আমাদের প্রতি মঙ্গলবারে হচ্ছে আমাদের একজন মুফতি রাখা আছে, যাকে আমরা হচ্ছে পার্সোনাল রিলেটেড কোয়েশ্চেন করতে পারি, যেগুলো নিয়ে ইসলামিক রিলেটেড, যেগুলো নিয়ে কনফিউশন জানা দরকার। হ্যাঁ, এছাড়া কোরআন শেখানো হয় প্রতি মঙ্গলবারে। এটা প্রতি মঙ্গলবারে 1-1.5 ঘন্টা সময়, এটা আমাদের অফিস আওয়ারের ভিতরেই। কি রে ভাই, এত কিছু ঠিক হয় আছে, একটা আইটি ফার্মে? এটা আমি কোনোদিন শুনিও নাই। এটা এই জন্যই আরে আমার বলা সেরা। মিলে, আমি শুরু থেকে এই জন্যই শেয়ার করা যে আসলে জিনিসটা আহ, আলাদাই বলতে গেলে। বাংলাদেশে আদার্স কোম্পানিতে আমার তো এটাই ফার্স্ট টাইম, আমার এতটা জানা না, নাই, অন্য বাট কোথাও আমার এরকম কাছে নেই, মনে তবে হয় যে মোস্ট অফ দ্য কোম্পানি মেনটেন করে, একটা ইবাদতখানা মেনটেন করে যেখানে নামাজ মেনটেন করে, যেমন কি ইনোসিসে ডেডিকেটেড ইমাম আছে যিনি নামাজ পড়াইতে আসে, আচ্ছা সব কোম্পানি এটা আচ্ছা মেনটেন করে। তো বাট এত ইয়া এটা আমি কোথাও দেখিনি, সত্য কথা যেটা। এটা আসলেই অনেক প্রশংসনীয় যে ওরা তোমার মেনলি ওনাদের মোটিভটা রিলিজিয়াস হচ্ছে দিকও দুনিয়া দেখতেছে। এবং আখিরাত দুইটাই একসাথে জন্য। কারণ আমাদের হয় কি, দেখেন, আমরা যখন জব লাইফে ঢুকি, তখন আমরা আসলে ওই রিলিজিয়ন বিষয়গুলো মেনটেন করতে পারি না, অনেকে বলে সময়ের অভাবে। তো ওনাদের মোটিভটা হচ্ছে আহ, মানে আমি যেন কোম্পানিকে কোনোদিন দায়ী করতে না পারি যে আমি আমার কোম্পানির অফিস করার কারণে, রুলের কারণে আমি আমার রিলিজিয়নটা মেনটেন করতে পারি নাই। হুম হুম হুম। হ্যাঁ, এই দায়টা যেন কোম্পানির উপর না যায়। ঠিক আছে, এই জন্য সবকিছু মেনটেন করা হয়, এবং সেই অনুযায়ী যেন ডেভেলপ হয় এক একটা এমপ্লয়ি। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এটা আসলে আবার যদি বলি সফটওয়্যার ইন্ডাস্ট্রি সবগুলোই এই জিনিসটা করে যে তুমি যদি ওদেরকে বলো যে ভাই এই টাইমে আমার জামাতে যেতে হবে, সাথে সাথে সব অফ, ঠিক আছে তুমি জামাত থেকে আসো, তারপর আমরা বসতেছি। তোমার ম্যানেজার জামাত নামাজ না পড়ুক, বাসায় পড়ুক, বাট তোমাকে ওই সুযোগটা সবসময় দিবে যে তুমি নামাজ পড়তে যাচ্ছ, বা তুমি ইয়াতে কি তুমি এখন বিজি, এখন ইম্পর্টেন্ট মিটিং আছে, বা মিটিংয়ের স্কেডিউল পড়ছে আচ্ছা মাগরিবের একটু আগে করে। এখন ধরো ঢাকার টাইম আর চিটাঙের টাইম মিলতেছে না, চিটাঙে একটু আগে হচ্ছে, ঢাকা একটু পরে হচ্ছে। আমি যখন বলতাম যে ভাই এরকম এরকম হয়েছে, বলছে সমস্যা না, আমরা মিটিং টাইম চেঞ্জ করে ফেলবো। মানে ওনারা একজনেরও ইস্যু হইলে নামাজের, ওরা মিটিং টাইমে চেঞ্জ করে ফেলতো পুরা, যে
ইয়া আচ্ছা আচ্ছা তো এরকম আর কি। তো বাট এটা স্বাধীন ল্যাবসেরটা আমি আসলে অনেক প্রশংসনীয় একটা জিনিস, এটা নিয়ে আমি পোস্টও দিব পেজ থেকে, যেটা আসলেই যে এটা জানানো উচিত মানুষদেরকে, এটা ফলো করা উচিত যে এত কিছু মেনটেন করতেছে, যে তোমাদের ফিজিক্যাল হেলথ সম্পর্কে তারা অ্যালার্ট আছে, তারা মেন্টাল হেলথ নিয়ে অবশ্যই অ্যালার্ট আছে, অবশ্যই। রিলিজিয়াস নিয়ে অ্যালার্ট আছে। এটা আসলেই ইয়া। আর তুমি যেটা বলছো মুফতি থেকে কোয়েশ্চেন করতে পারো, এটা তো আসলে মানে একটা ভালো নসিবের ব্যাপার, এটা তো আর যে কেউ পায়ও না। আমরা তো যেমন কি আমরা কারো থেকে ধরো কোনো কোয়েশ্চেন থাকলে এভাবে ইয়াটা নেওয়া যায় না, যে হেল্পটা ওভাবে নেওয়া যায় না, মানে ট্রাস্টেড একজন মানুষ লাগতেছে। এছাড়া হচ্ছে মুফতি যিনি আছেন উনি হচ্ছে আমাদের জন্য একদম ডেডিকেটেডলি ওনারে হচ্ছে মানে আমরা এমপ্লয়িরা যেভাবে আছি সেভাবে উনি আছেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে উনি আহ, বলতে গেলে যে মুফতি যে শুধু মুফতি না, ওনার ওনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করলে মোটামুটি আলহামদুলিল্লাহ উনি মেবি হচ্ছে আজহার ইউনিভার্সিটি যেটা ওইখান থেকে পড়াশোনা করে আসছে। ও ওই রে টাইপের যেন মাশাআল্লাহ। আমরা আমাদের কোয়েশ্চেন গুলো আসলে অ্যাকচুয়াল আনসার গুলা পাই, যে আমরা পার্সোনাল লাইফে যে প্রবলেম গুলো ফেস করি রিলিজিয়ন রিলেটেড সেগুলো যেন আমরা সলভ পাই। ওকে, তাহলে তো এই আর আজকে বোঝা যাচ্ছে আজকে থেকে পোলাপাইন স্বাধীন ল্যাবস টার্গেট করে প্র্যাকটিস করা শুরু করবো অনেক পোলাপাইন। আমার কাছে প্রচুর মেসেজ আসে যে ভাই এই ইন্ডাস্ট্রির কাজগুলোকে হালাল কিনা, বা আমরা খুবই কনসার্ন থাকি। ম্যাক্সিমাম পোলাপাইন যারা একেবারে রিলিজিয়াস হইতে হয় না, হালাল হারামের ক্ষেত্রে কিন্তু নর্মাল যার মুখে দাড়ি নাই বা নামাজ মোটামুটি পড়ে, জামাত মিস হয় প্রচুর, এই টাইপের ছেলেমেয়েরাও হালাল হারাম নিয়ে প্রচুর অ্যালার্ট থাকে। সুদ নিয়ে কাজ করতে চায় না, exactly. বা উল্টাপাল্টা ইমেজ নিয়ে কাজ করতে চায় না। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে মানুষের কনসার্ন বেশি থাকে আমাদের। সো এই ক্ষেত্রে স্বাধীন ল্যাবসের মতো একটা কোম্পানি তাদের জন্য অনেক বড় কিছু, যেখানে ঢুকতে পারলে সে নিশ্চিত হয়ে যাচ্ছে যে তো সে শুধু হালাল কাজ করবে না, হালাল ইনকাম করবে না, সে অনেক কিছু ইসলামিক অনেক কিছু শিখতে পারতেছে আল্লাহর রহমতে। দেখ জি। আলহামদুলিল্লাহ, আমার এই জিনিসটা খুব। এছাড়া আছে হ্যাঁ, আমাদের আমাদের যে এই ফিজিক্যাল অফিস গুলো হয় যে 5 দিন, আমাদের তো উইকলি হচ্ছে 5 দিন অফিস করতে হয়। তো ফিজিক্যাল অফিসের দিনগুলোতে আসলে মেইনলি আমাদের কাজ কম হয়, আমাদের এই সিনিয়রদের সাথে যারা আছে আদার্স যে এমপ্লয়িরা আছে, হ্যাঁ সবার সাথে মেইনলি আড্ডাটাই বেশি হয়, মানে কমিউনিকেশনটা যেন বিল্ড হয় ভালো। তো আমি আহ, ওই দিন আসলে কাজই কম হয়, বাট আমরা একে অপরের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ হয় টিম ওয়াইজ যেহেতু কাজ করি, অলওয়েজ রিমোটলি, বাট একটা ফিজিক্যাল অফিসে যাওয়ার পরে আহ, আসলে এই জিনিসটা মেনটেন হয় আর কি। সো এই জিনিসটাই নেসেসারি হইতো যে 3 মাস পর পর 1 সপ্তাহ অফিস। তো এই যে হুম, 1 সপ্তাহে এখানে যে কি পরিমাণ আড্ডা দিই আমরা, আর কি পরিমাণ চিল্লা কাজের কাজ তো কিছু হয় না, ওই আড্ডা সেটাই। দিতে দিতে ইয়া হয়ে যায়। তো তখন শুরুর দিকে এটা ছিল না, বাট যখন ইমপ্লিমেন্ট করছে ফার্স্টে আমি বিরক্ত হয়েছি বলতে আবার ঢাকা আচ্ছা, যাইতে হবে, থাকতে হবে 1 সপ্তাহ, কষ্ট। কিন্তু যখন থাকতেছি তখন দেখা গেছে টিম মেম্বারদের সাথে বন্ডিংটা অনেক ইমপ্রুভ করছে, যে ওদের সাথে একেবারে বন্ধুর মতো হয়ে অনেক গেছি, অনেক। ধুমধাম কল দিয়ে যে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। সো এটা আসলে খুবই এফেক্ট ফেলে, যে স্পেশালি হাইব্রিড কোম্পানিগুলো বা রিমোট কোম্পানিগুলোর ক্ষেত্রে সামান্য কিছুদিনের একটা যদি অনসাইট রাখা যায় তাহলে এটা অনেক ইমপ্রুভ করে। তাহলে তো কালচার অনেক সেরা। আর সিনিয়রদের জি থেকে ভাই, হেল্প হেল্প আলহামদুলিল্লাহ। কেমন পাও, হেল্প কেমন পাও? উম, যদি হচ্ছে রিমোটলি করি, বাট আমার কাছে মনে হয় অলওয়েজ যে আমি আহ, যে কানেক্টেড আছি অলওয়েজ, মানে ওনাদেরকে মানে এতটা রেসপন্সিবল যে একটা আছে না যে আমি অনলাইনে আছি, নক দিলে একটু পরে পাওয়া যায়। তো এই দিকটা দিয়ে আমি একটা প্রবলেম ফেস করলে সিনিয়রদেরকে অলওয়েজ সাথে সাথেই পাওয়া যায়। রিমোটলি যে প্রবলেমটা হয় যে নক দিলাম আধা ঘন্টা পরে আসলো, আমার প্রবলেমটা নিয়ে আমি এখনো পরে আছি, এই জিনিসটা হয় না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওভারঅল সবাই খুব সাপোর্টিভ, আমার সিনিয়র এক্স্যাক্টলি। যারা আছেন টিচার আছেন আলহামদুলিল্লাহ খুব সাপোর্টিভ। সো যদি এই টাইপের কালচারে তোমরা জব করতে চাও, নিজের কেরিয়ারটা করতে চাও, তাহলে চোখ বন্ধ করে ডিএসএ, প্রবলেম সলভিং, সিএস ফান্ডামেন্টাল করো। শুধু স্বাধীন ল্যাবস না, অন্য কোম্পানিগুলো তো সেম এইভাবে ইনস্ট্যান্ট হেল্প পাবা। সিনিয়ররা অনেক ফ্রেন্ডলি, বন্ধুর মতো আচরণ করবে। ইভেন আমার একটা পরিচিত, ও কন আইএসএলের। সো ওখানে এত ফ্রি হয়ে যায় ওরা সিনিয়র জুনিয়র, যে মনে হয় যে যেন ও ইউনিভার্সিটির একটা সিনিয়রের সাথে কাজ করতেছে। তখন সিনিয়র জুনিয়রদেরকে ওই যে ইউনিভার্সিটি যেরকম তুই করে সম্বোধন করে, ওইরকম তুই করে সম্বোধন করা শুরু করে একদম, মানে ইনস্ট্যান্ট। পাশে বসে আছে, ধুম করে ডাকি, বলছে ভাই এটা পারতেছেন, এটা একটু দেখায় দেন, এরকম রিলেশন হয়ে যায়। ইনোসিসও সেম, যে আমার কয়েকটা জি জুনিয়র ছিল যার সাথে ওর বিয়েটিও খাইছিলাম আমি, প্রচুর ক্লোজ, একদম মানে আড্ডা দিচ্ছি মতো
আমরা কাজ করতাম। ও তো ওইটা হইলে হয় গিয়ে যে কল দিতে সংকোচ বোধ করি না আমরা। হার্ডেল, তোমরা কি স্ল্যাক ইউজ করো? জি হ্যাঁ, স্ল্যাক ইউজ করি। কলের জন্য আমরা হার্ডেল দিই। তো হার্ডেলকে, কলকে হার্ডেল হার্ডল বলে এখানে। এক্স্যাক্টলি। তো ওই জিনিসটা দিতে আমাদের আর সিনিয়রকে দিতে সংকোচ বোধ হয় না। জাস্ট মেসেজ দিই, ভাই ফ্রি আছেন? বলতে হ্যাঁ ফ্রি আছে, সাথে সাথে ধুম করে কল দিয়ে দিছে। মাঝে মধ্যে তো আমার জুনিয়রগুলো এমনি আড্ডা দেওয়ার জন্য হলেও ফোন দিত। ওর থেকে বিরক্ত লাগতেছে, এক্স্যাক্টলি। কাজ নাই হাতে, আমারে ফোন দিছে, বলতে ভাই কাজ পাচ্ছি না, ওই জন্য একটু আমরা কথা আড্ডা দিতাম। তো এভাবে মিটে আড্ডা দেয়া, মিটে আড্ডা দেয়। তো এটাই হচ্ছে যে গিয়ে কি তোমার সিনিয়র জুনিয়র রিলেশন এই কোম্পানিগুলোর মধ্যে। আর রিলিজিয়াস জি পার্টটাও ওরা সবসময় খেয়াল রাখে তোমার। আর স্বাধীন এক্স্যাক্টলি। ল্যাবসটা অনেক বেশি, এটা আসলে আমার খুবই অবাক লাগতেছে, অনেক প্রশংসনীয় মাশাল্লাহ। বাট অন্যান্য কোম্পানিগুলো তো মসজিদ, ডেডিকেটেড মসজিদ থাকে, ইউনিভার্সিটি ডেডিকেটেড ইমাম ছিল, প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা কোম্পানিতে এটা থাকবে। তো তোমার রিলিজিয়াস তারা খেয়াল রাখবে, তোমার এই যে যেমন কি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও খেয়াল আছে, তাহলে 8টা থেকে 5:30টার মধ্যে তাদের ব্রেক ট্রেক সহ অফিস শেষ, তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও তাদের আছে। তো এটাই আর কি। অ্যান্ড তুমি যখন সিনিয়রদের সাথে থেকে অনেক বেশি শিখতে পারতেছো, তখন গিয়ে তোমার কেরিয়ারটাও অনেক বেশি ফাস্ট গ্রো করতেছে, এটাই। জি এক্স্যাক্টলি। এছাড়া ভাই মানে এই মানে এভরিথিং এর জন্য মনে হয় যে আসলে এই টেক ক্যারিয়ারে আসাটা আসলে সার্থক, যে যেই যেই উদ্দেশ্যে আসছি সেটা আসলে পাচ্ছি, মজাটাও পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এভরিথিং। তো এই জবটা একটা, এই পার্টটা একটু মোটিভেশনাল হবে সবার জন্য। তো এই জবটা ফার্স্ট আমাকে বলো তোমার ফ্যামিলিতে কেমন ইম্প্যাক্ট ফেলছে? ফ্যামিলিতে ভাইয়া বলতে গেলে আলহামদুলিল্লাহ, আমার বাবা হচ্ছে মানে পিওর যে ফার্মার বলে যেটা, সেটা ফার্মিং করে হচ্ছে, আমরা হচ্ছে 3 ভাই 1 বোন। ফার্মিং করে আমাদের পড়াশোনা সবার আলহামদুলিল্লাহ পড়াশোনা, আমার ভাই হচ্ছে মাস্টার্স কমপ্লিট, আমার তো মাশাল্লাহ। গ্রাজুয়েশন কমপ্লিট হইলো। দেন ছোট ভাই ছোট বোন আছে। সো ফার্মিং করেই হচ্ছে মেইনলি আমাদের এতদূর নিয়ে এতদূর আসা আর কি, যতটুকু আলহামদুলিল্লাহ পারছি। তো আলহামদুলিল্লাহ। আমার জবটা এফেক্টিভ বলতে গেলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সাপোর্ট দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই বাবার জিনিসটা, পিছনে। এই জিনিসটা এই যে বলতে পারতেছে সে কথাটা, যে এখন আমি আল্লাহর মতো আমার ফ্যামিলিতে সাপোর্ট দিতে পারতেছি। সো এটা আসলে যতদিন দিতে পারবা না ততদিন ফিলিংটা বুঝবা না যে তোমার টাকা, ইনকাম করা টাকা, পরিশ্রমের টাকাটা তোমার আব্বুর কাজে আসতেছে, তোমার আম্মুর কাজে আসতেছে, তোমার বোনের কাজে আসতেছে, তোমার ভাইয়ের কাজে আসতেছে। এই ফিলটা অন্য কোথাও নেই। সো এটা যদি দিতে হয় তাহলে তোমার থেকে হার্ড ওয়ার্ক করতেই হবে। আজকে যদি ও জবটা না পাইতো, গ্র্যাজুয়েশন কমপ্লিট যে হয়ে গেছে, ও যদি এত পরিশ্রম না করতো, জবটা যদি তার না থাকতো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার উপর কী যাইতো সেটা আল্লাহ ভালো জানে। যে একটা ছেলে যখন এই সাপোর্টটা দিতে পারে না তখন যে কীরকম লাগে। সো এই পরিশ্রমটা তোমাদের থেকে করতে হবে। আমাদের সব ম্যাক্সিমাম আমাদের ফ্যামিলিতে আমাদের মা বাবা এত মানে ধনী হয় না। বাংলাদেশে অধিকাংশ আমরা মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। যেমন কি ওর আব্বা ফার্মিং করতো, ফার্মিং জিনিসটা কিন্তু টাফ কাজগুলোর অনেক মধ্যে একটা। পরিশ্রমের, অনেক পরিশ্রমের। টাফ কাজগুলোর মধ্যে যেমন কি আমার আব্বু করছিল ছোটোবেলায়, হচ্ছে যে গিয়ে আব্বুরা ওই খ্যাত করতো আর কি এখানে। আমার আব্বু তো অনেক পুরান মানুষ, ওই স্বাধীনের সময়কার মানুষ। সো আমার আব্বু গরু পালছে, তারপরে হচ্ছে খ্যাত করছে। বিলিভ মি, আমি এখন ইয়াং রাইট, আমার হাত আর আমার আব্বু এখন বয়স্ক, আব্বুর হাত আকাশ পাতাল ডিফারেন্স। ওটা পাথরের মতো শক্ত, শক্ত। বুঝতে পারছো? So, এক্স্যাক্টলি তুমি ভাই, তুমি হ্যাঁ। তোমারটা মিলাই দেখিও, তোমারটা তোমার আব্বুর সাথে মিলাই দেখিও। তোমার আব্বুর জি সাথে ভাইয়া। যদি, তোমার আব্বুর এখন বয়স হয়েছে, কিন্তু আঙ্কেলের সাথে যদি তুমি কুস্তি কুস্তি খেলো, তুমি পারবা না জীবনও, যতই পারবো না, ইয়াং হও। সম্ভব না। এই যে উনি যে পরিশ্রমটা এখন পারে, আমি আমি এই বয়সে পারি না। ওনার তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, এরপরে উনি যেটা করতে পারে আমি পারি না। এক্স্যাক্টলি আমরা সিরিয়াসলি হাঁপাই যাই, ঠিক আছে? কারণ হাঁপায় যায়। আমরা একভাবে আমরা অনেকে বলি যে হ্যাঁ অনেক পরিশ্রম করছে, আর একভাবে যদি বলি যে এটা আসলে ওনাদের নসিব ভালো ছিল যে উনিটা করতে পারছে, আমরা পাচ্ছি না এই জিনিসটা। আমরা কম্পিউটার পাইছি, ওনারা ফার্মিং পাইছিল। ফার্মিংটাই বেটার শরীরের জন্য বলতে গেলে। আর এটা একটা রুট জায়গায় হাত দিছে উনি, সেটা হচ্ছে রিজিক। আমাদের রিজিক একটা যে উৎপাদন হচ্ছে, এখনও করে ফার্মিং। জি জি, এখনো করে। আহ, যেমন হচ্ছে এইবার হচ্ছে আমাদের চাষবাস হয়েছে কিছু। আচ্ছা আচ্ছা। যেমন এখন পৌষ মাস চলতেছে, এখন হচ্ছে এই যে আমাদের ধান যে লাগানোর যে বিষয়, রোপণ করার যে বিষয়টা, হুম এটা হুম। চলতেছে এখন আমাদের এলাকায়। যাক তো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আব্বু মোরে একদম ফুললি একটা রেস্ট দিতে পারি।
ইনশাল্লাহ। ইনশাল্লাহ না, ওই রেস্ট চেষ্টাটাই শুরু রেস্ট থেকে। দরকার নাই আসলে। এখানে ঘটনা হচ্ছে রেস্ট নেগেটিভ জিনিস, আমরা পজিটিভলি নিই। এটা আসলে ওনাদেরকে যদি একেবারে রিটায়ার করে ফেলো, দেখবো যে 1 বছরের মধ্যে প্রবলেম বুড়ো হয়ে আছে। গেছে, 1 বছরের মধ্যে বুড়ো হয়ে জি। যাবে। ওনাদের কাজ করুক, ফার্মিং করতেছে করুক, ওনার মতো উনি ইয়া করুক, ফিজিক্যাল যে কাজগুলো হচ্ছে। তোমার থেকে মনে হইতে পারে যে না একটু পরিশ্রম হচ্ছে, এখন তুমি রেস্ট নাও। তুমি রেস্ট না হইতে যাও, 1 বছরের মধ্যে দেখবা যে নানা রকম রোগ হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ আমি হ্যাঁ, জিনিসটা রোগ দেখছি। বালা চলে আসবে। ইভেন আমাকে অনেকেই আমাকে উপদেশ দিছে যে আমার যে টেনশনগুলা, যে একাডেমি চালাতে গিয়ে যেগুলো ফেস করতেছি বা জবের জন্য যেগুলো ফেস করতেছিলাম, এগুলো যাতে আমি আমার ফ্যামিলি সবার সাথে শেয়ার করি, স্পেশালি আমার আব্বুর সাথে শেয়ার করি। ওই টেনশনগুলো যদি উনি নেয়, চিন্তা করে যে কি করা উচিত বা এইগুলো করা উচিত, তখন কিন্তু ইয়াটা থাকে, লাইফের একটা স্পিড থাকে। কিন্তু একটা মানুষকে যদি একদম টেনশন ফ্রি করে ফেলো, যে উনি সারাদিন নামাজ পড়বে আর ঘুম যাবে খাবে, তাড়াতাড়ি যাবে গা, তাড়াতাড়ি পুরো হয়ে যাবে দেখবা যে। সো জি। আঙ্কাল যেটা করতেছে করুক, আমাদের জন্যও ভালো এটা, বুঝছো? তো এছাড়া এছাড়া ওনাদের যে হার্ডওয়ার্কের যে বিষয়টা, তার একটা বেনিফিট, যদি ওনারা রেস্টে চলে যায় আসলে আসলে অনেক অসুখ বিসুখ চলে আসবে। যেমন আমার আব্বা মা আমার যতটা না খরচ দেয় এই যেমন ডক্টরের কাছে, আমার আব্বা মা ইয়ারলি এই দেখা যাচ্ছে এর 10%ও যায় না। ঠিক সেম আছে, এখানে, ওনাদের ওষুধ খাইতেই হয় না বলতে গেলে। আমাদেরও সেম। আমার যে পরিমাণ অসুখ হয় আমার আল্লাহর মতো আব্বুর হয় না। আর হইলো সেম, ধরো সেম জিনিস আমার আব্বুরও হয়েছে, আমার হয়েছে, আমি বেড রেস্টে গেছি গা, আব্বু এখনও বাজারে বাজারে ঘুরতেছে, বুঝতে পারছো? এরকম হয় আর কি, যে এখনও বাসায় যে বাজার করা বা দোকানে যাওয়া সব কিছু আব্বুই করা, আমি কিছু পারি না, বাজারও করতে জানি না। তো ওইটা আব্বুকে অ্যাক্টিভ রাখে। তো দেখা যায় যে ধরো আমি অসুস্থ হয়েছি, সেম জিনিস, ধরো জ্বর আসছে আমার, আব্বুরও জ্বর আসছে, আমি গেছি গা বেড়ে, আব্বু আছে আব্বুর মতো। সো এটা আসলে, এটা আমাদের আসলে আমরা এনভায়রনমেন্ট পাই না এরকম, খুবই মানে দূষিত এনভায়রনমেন্টে বড় হয়েছি আমরা। আমরা যে বড় হইতে হইতে ফরমালিন জিনিসটা আসছে, কীটনাশক জিনিসগুলো অ্যাক্টিভ হয়েছে, তারপরে ধুলবালি বাড়ছে, তারপরে আমরা পড়ালেখা করতে করতে শরীর গেছে গা আমাদের, যেটা সত্য কথা। আমার আব্বা এখনও বলে যে আমার বয়সে আস্তে আস্তে তো তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলে সত্য কথা। হ্যাঁ, আমাদের তো দেখা গেল 30-35 পার হইলে আল্লাহ জানে কি হয়, যা এটাই অবস্থা। আমাদের। অলরেডি ধরো আমার এরকম 30-এর কাছাকাছি যাচ্ছে, আস্তে আস্তে ব্যাক পেন আসা শুরু করতেছে, কথা বুঝছো? Exactly. তারপরে এদিন আমারই বয়সী আর একটা পরিচিত ইন্ডাস্ট্রিরই মানুষ, ওনার লড়ে গেছে, ওই মেরুদণ্ডের একটা হাড্ডি নড়ে গেছে। কোনো আচ্ছা। পরিশ্রম করে যে এরকম না, এমনিতেই হঠাৎ করে একদিন দেখতেছে পেইন উঠছে, ঠিক হচ্ছে না, এক্সরে করে দেখতেছে নড়ে গেছে। তারপরে সেম জিনিস আমারই একটা আরেকটা স্টুডেন্ট হয়, তারও সেম কাজ হয়েছে, যে হুট করে নড়ে গেছে, অথচ তার কোনো না, ফিজিক্যাল করে না। তারপর আরেকটা ছেলে ছিল আমাদের, শুরুর দিকে আমাদের ওয়েবসাইটটা বানাইতে কাজ করছিল, মুক্তাদির। একদিন ফুটবল খেলতে নামছে, হঠাৎ করে রক চমকে গেছে, দেখে পায়ে চলে আসছে, অথচ কোনো বেশি ইঞ্জুরি হয়েছে, মানে বেশি আঘাত পাইছে এমন না, এমনি এমনি হয়ে গেছে, মানে আমরা এতই নরম হয়ে গেছি বলতে গেলে অবস্থাটা। তো আলহামদুলিল্লাহ। তো তুমি তোমার ফ্যামিলিতে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের ফ্যামিলিতে যাতে সাপোর্ট দিতে পারি, এর জন্য আমাদের পরিবারের দিকে তাকাই হইলেও পরিশ্রমটা করতে হবে। তোমার ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ইনকাম কম থাকে আমাদের মা বাবার, ওই ক্ষেত্রে আমরা ওনার একটা সাপোর্ট এক্সপেক্ট করে। এমন না যে তুমি জব পাইছো আর উনি ওনার জব ছেড়ে দিচ্ছে, এমন না, বাট ওই যে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, একটু ইজিভাবে লাইফটাকে লিড করতে পারা, এই জিনিসটা যাতে আমরা দিতে পারি সবাই। গ্র্যাজুয়েশনের পরে আমরা এমনভাবে পরিশ্রম করব সবাই, যাতে গ্র্যাজুয়েশনের পরে কেউ যদি জিজ্ঞেস করে যে কী করতেছো, যাতে আমাদের থেকে বলতে না হয় যে আমি মাস্টার্স করতেছি। আমরা যে জব পাই না এটা লুকানোর জন্য বলি যে মাস্টার্স করতেছি, তাই না? সো এটা যাতে না হয় আমাদের সাথে, আমরা যাতে বলতে পারি যে হ্যাঁ এই কোম্পানিতে আলোর মতো আসি, একটা সাপোর্ট দিচ্ছে আমার ফ্যামিলিকে, এটা যাতে হয় আর কি। এটা ফ্যামিলির এক্সপেকটেশনও থাকে যে তোমার মা বাবা এত কষ্ট করে তোমাকে বড় করছে, ছোটোবেলা থেকে স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে, ভার্সিটিতে যাচ্ছ, যে যেমন কি যারা পাবলিকে গেছে ওদের তা ডিফারেন্ট, বাট প্রাইভেটের ক্ষেত্রে তো একটা বড় ফিসও দিতে হয় অনেক ক্ষেত্রে, এটা ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে এটা, তো ওইটার একটা এক্সপেকটেশন থাকে, তো সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি। ওকে, অনেক মোটিভেশনের কথা বললাম। তো তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হচ্ছে বলতে গেলে ভাইয়া,
আহ, মোটামুটি আলহামদুলিল্লাহ একটা প্ল্যান আছে যে বছর 1.5 বছর আমাদের যে দেশের যে ইন্ডাস্ট্রি গুলো আছে বা যেখানে আছি আলহামদুলিল্লাহ এখানে কন্টিনিউ করে যাব। এছাড়া আমার একটা প্ল্যান আছে দেশের বাহিরে রিমোটলি হোক অথবা হচ্ছে অন সাইটে হোক একটা ভালো একটা জব ম্যানেজ করা বা ইনশাল্লাহ, ওইখানে একটা ইনশাল্লাহ, ক্যারিয়ার, ইনশাল্লাহ। এই আর কি। ওকে, আমরা আমাদের পডকাস্টের, হ্যাঁ, হ্যাঁ, বলো। এছাড়া এছাড়া ভাই হচ্ছে যদি বাহিরে আলহামদুলিল্লাহ যাওয়া একটা ম্যানেজ হয় তাহলে মাস্টার্সটা করারও প্ল্যান আছে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। এই মাস্টার্স করলে একটা সুবিধা হবে যে ওই ধরো ওই দেশে মাস্টার্স করলে ওই দেশের বিগ টেকগুলোতে যাওয়াটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এটা অবভিয়াসলি একটা ভালো, যেমন কি আমার ফ্রেন্ড মহাইমিন মেটাতে গেছে। সো ওখানে আগে মাস্টার্স করছিল, মাস্টার্স করে দেন অ্যাপ্লাই করছিল। জি, তো অপরচুনিটি আসে। ওইটা অনেক অপরচুনিটিস আছে মাস্টার্স করলে। তো তবে বাংলাদেশের মাস্টার্সের খুব একটা ভ্যালু নেই, বাইরেরটারই দাম বেশি। বাংলাদেশে ওই যে বলছি যেটা, ওই আমার বেকারত্বটা হাইড করার জন্য আমরা মাস্টার্স করি, বাট দরকার হলে এখানে কোনো মাস্টার্স কেউ করে না। ইন্ডাস্ট্রিতে ঢুকে, আবার ইন্ডাস্ট্রিতে ঢুকলে একটা বেনিফিট হয়, ইন্ডাস্ট্রি একটা এনওসি না কি একটা দেয়, আমি ডকুমেন্টের নাম ভুলে গেছি। ওইটা অনেক কাজে দেয় মাস্টার্স ইয়া স্কলারশিপ পাইতে। মেবি এনওসি বা এরকম কিছু একটা ওয়ার্ড হয়, আমি ঠিক ভুলে গেছি আসলে। ওকে, সো আমরা পডকাস্টের শেষের দিকে চলে আসছি। এখন তুমি তোমার সব পুরো বাংলাদেশের যত জুনিয়র আছে এখন আমাদের, যারা কেরিয়ার নিয়ে সচেতন বা কিছু একটা করতে যাচ্ছে জীবনে, তাদেরকে কিছু উপদেশ দাও, কি কি করবে, কিভাবে প্র্যাকটিস করবে, ফাইনাল উপদেশ আর কি। আচ্ছা, উপদেশ তো আসলে বলা চলে না ভাই, আসলে আমি যেটা মেনটেন করে আসার চেষ্টা করছি সেটা অলরেডি মোটামুটি অনেক কিছু বলা ফেলা হয়েছে। জাস্ট ফাইনালাইজ যদি বলি তাহলে আসলে উম, আমাদের এই জব ক্র্যাকের ক্ষেত্রে আহ, মোটামুটি সিপি আর হচ্ছে এই প্রজেক্ট, আমার আমাদের দুইটাই আই থিঙ্ক মেনটেন করা উচিত। মোটামুটি ভালো একটা প্রজেক্ট, এছাড়া হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। আর কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শুধু জাস্ট যে আমি ওয়াল ফাইনাল অ্যাটেন্ড করব এই সেই, জাস্ট ওইরকম করতে পারবো না বিধায় আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করব না, এটা আসলে উচিত না। হ্যাঁ, So, আমাদের এটা জব ক্র্যাকে কাজে লাগতেছে। এছাড়া হচ্ছে আমাদের এই যে থিঙ্কিং এবিলিটি বাড়তেছে। সব মিলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা পাশাপাশি হচ্ছে আহ, মোটামুটি ভালো একটা প্রজেক্ট আর হচ্ছে একাডেমিকটা কন্টিনিউ করে যাওয়া আই থিঙ্ক বেটার। ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে আপাতত শেষ করি। সবাইকে বলবো যে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের জীবনে কিছু একটা করতে হবে। ডিএসএ শিখো, সিএস ফান্ডামেন্টাল শিখো, প্রজেক্টগুলো করো। ওকে, অ্যান্ড যদি বলি, আচ্ছা, একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এআই। এখন বর্তমানে এআই এসে, এআই আসার কারণে সবাই মনে করতেছে ইঞ্জিনিয়ারিং তো গেছে গা, শেষ। তো তোমার থেকে কি মনে হয়, তুমি তো এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো, তোমার কি মনে হয় তোমাকে এআই কতটুকু রিপ্লেস করতে পারতেছে? আচ্ছা, আমি যদি ভাই সহজ কথাই বলি, এআই এআই অবশ্যই ইউজ করি এখন। যতটুকু আমার হচ্ছে সময় বাঁচানোর জন্য যেটা ইউজ করি, বাট স্টিল হচ্ছে এআই এমন আউটপুট দেয় যেটাতে মানুষের হাত না লাগালে ওই প্রজেক্ট চলবে না। ঠিক এক্স্যাক্টলি। আছে, সো এআই আমাদের জব খেয়ে ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে, এটা ভুল ধারণা। আর হচ্ছে আই থিংক এটাতে অ্যাডাপ্ট হওয়াটা মেইনলি জরুরি। হুম, ঠিক আছে, এটা দিয়ে আমি কিভাবে আমার নিজেকে অপটিমাইজ করতে পারি, আমার সময় বাঁচাতে পারি, এভরিথিং। সো এটা আসলে আমাদের জন্য হেল্পফুল। এক্স্যাক্টলি। এআই ইউজ করতে হবে, অবভিয়াসলি করতে হবে, কারণ ই এটা করতে নতুন হবে স্ট্যাক, অবভিয়াসলি। এটা বা আমার স্ট্যাকে কাজে আসবে। কারণ আমি অনেক একঘেয়েমি কাজ আছে যেগুলো সে এআই করে দিচ্ছে, কিন্তু এর মানে এই না যে এআই এর কোড আমি চোখ বন্ধ করে প্রজেক্টটা মারি দিতে পারবো। কারণ ওই যে এক্স্যাক্টলি। এআই আমার প্রজেক্টের স্ট্রাকচার, এআই এর ভুল, এগুলো সব কিছু রিজলভ করে আমার থেকে কাজগুলো করতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কাজ আমি 1 মাসে করতাম সেটা 1 দিনও করা যাচ্ছে, 1 সপ্তাহে করা যাচ্ছে। সো এটাতে সবটা করা যাচ্ছে। বিজনেসগুলোর ইমপ্রুভমেন্ট হবে। বিজনেসের ইমপ্রুভমেন্ট হওয়া মানে কি, আমার এমপ্লয়ি আরও বেশি দরকার। সো এক্স্যাক্টলি। এটাই, তো জব বাড়বে অবভিয়াসলি। আর যদি জব যায় সেগুলো হচ্ছে অন্যান্য সেক্টরে প্রচুর যাবে জব, এটা সত্য। কারণ অনেক সেক্টর আছে, যে ব্যাংকিং সেক্টর, স্পেশালি ব্যাংকিং সেক্টরগুলোতে প্রচুর একঘেয়েমি কাজ আছে, একই কাজ এমপ্লয়িরা বারবার করতে থাকে, এটা অটোমেটেড বারবার হয়ে যাবে। করতে হবে। অটোমেটেড হয়ে যাবে শীঘ্রই। গার্মেন্ট সেক্টরের হিসাবগুলো এগুলো অটোমেটেড হয়ে যাবে। মেডিকেল সেক্টর, এখানে ঠিক অনেক আছে। কিছু কিছু অটোমেটেড হবে। সেক্টর আছে, হ্যাঁ, ফলো করবে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেটাই। এই ফলটা করাবে হচ্ছে ইঞ্জিনিয়াররা, তাই না? এক্স্যাক্টলি। তো ইঞ্জিনিয়াররাই যদি বলে যে ভাই এআই এসে গেছে, কিছু করবো না, তাহলে যাওগা, ফিল্ড খালি হচ্ছে। আর এমনও যারা এই টাইমে হতাশ হয়ে যাচ্ছে, তারা এমনও আসলে কিছু করতে পারতো না।
সত্য কথা যেটা, সে যে এমন না যে সে একটা কম্পিটিশন ক্রিয়েট করতে পারতো যে আমি একটা ভালো ক্যান্ডিডেট, অন্যরাও ভালো ক্যান্ডিডেট, আমি ইনোসিসের ইন্টারভিউতে, স্বাধীন ল্যাবসের ইন্টারভিউতে একটা কম্পিটিশন ক্রিয়েট করতেছি যে ভালো ভালো, সে এআই না থাকলেও সে এমনিতেও করতো না, সে এমনিতেও ফিল্ডে আসতেই পারতো না। কারণ যারা জানে যে আমি পারবো তারা কিন্তু ঠিকই প্র্যাকটিস করে করে উঠে যাচ্ছে। এই জাস্ট এআই আসছে, এটা জাস্ট একটা এক্সকিউজ, আর কিছু না। কারণ না এআই সেটাই আসছে বলে যদি ইঞ্জিনিয়ারদের চাকরি চলে যায়, এটা চলবে কিভাবে? সেটাই তো। আর এআই আসছে বলে যদি জুনিয়র ইঞ্জিনিয়ারদের চাকরি চলে যায়, সিনিয়র ইঞ্জিনিয়ার পাবে কোথায় কোম্পানি? জুনিয়রই যদি না থাকে, জুনিয়রই তো সিনিয়র হয়, তাই না? তো এই কমন যে এই জিনিসগুলো, যে একটা নর্মাল ইকুয়েশন, এগুলো মিলাইতে পারে না পোলাপাইন। সো এআই আসছে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো আর প্রিপারেশন নিতে থাকো, আল্লাহ ভরসা, বাকিটা রিজিকের মালিক আল্লাহ, আমাদের কাজ হচ্ছে আমাদের সর্বোচ্চটা আমরা দিব ইনশাল্লাহ। আর মাহফুজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, পডকাস্টটা আজকে খুবই সুন্দর হয়েছে এবং অনেক ডিটেলস আমরা জানতে পারছি এবং অনেক মোটিভেটেড হয়েছি সব কিছু নিয়ে, তোমার স্টোরি নিয়ে, আলহামদুলিল্লাহ। সো আজকের মতো এখানে শেষ করি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।